হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আলকেমি ল্যাবের নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাইয়া, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে আছো, হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমরা একাডেমিক এক্সিলেন্স নামে একটা একাডেমিক ব্যাচ চালু করছিলাম। হ্যাঁ, এখানে আমরা ফ্রিতে লেকচার দিচ্ছিলাম। সো অলরেডি কিন্তু আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 তার মধ্যে একটা লেকচার কিন্তু করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। দেখি আজকে মেনলি আমরা কি কি পড়বো, যেটা হচ্ছে আমি চিন্তা করছি যে এস ব্লক এবং পি ব্লকের হচ্ছে 13 এবং 14 নাম্বার এই দুটা গ্রুপ। হ্যাঁ, এগুলো আমরা আজকে লেকচারে ডিসকাস করার চেষ্টা করব, দেখি আমরা কতদূর যাইতে পারি। আচ্ছা, তো প্রথমে আসা হচ্ছে এস ব্লক মৌল। তো আমরা কিন্তু ব্লক পরিচিতি প্রথম লেকচারেই পড়ে ফেলছি, তাই না? রাইট, এস বলতে কি বোঝায়, পি বলতে কি বোঝায়, ডি বলতে কি বোঝায়, আর এফ বলতে কি বোঝায়, তাই না? তো সেখানে আমরা দেখছিলাম যেখানে ইলেকট্রন বিন্যাসে যেসব মৌলের শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তারাই হচ্ছে এস ব্লক মৌল। ওকে, তাহলে এটা আমি একটু লিখে দিই যে ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে, এস অরবিটালে প্রবেশ করে, তারাই হচ্ছে মেনলি এস ব্লক মৌল। রাইট, গত লেকচারে কি দেখছিলাম, এস ব্লক কারা? যারা হচ্ছে মেনলি গ্রুপ 1 এ আছে আর গ্রুপ 2 তে আছে। ওকে, যারা হচ্ছে গ্রুপ 1 এ আছে, গ্রুপ 1, এবং যারা হচ্ছে গ্রুপ 2 এ আছে, গ্রুপ 2, তারাই হচ্ছে মেনলি এস ব্লক মৌল। এখানে মোট কতগুলো মৌল আছে? এখানে মৌল আছে হচ্ছে 14টা। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো, হ্যাঁ, পরীক্ষা কিন্তু আসে। আচ্ছা, এবার আসা হচ্ছে 1 নাম্বার গ্রুপে কোন কোন মৌল, 2 নাম্বার গ্রুপে কোন কোন মৌল, এগুলো কিন্তু অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে প্রশ্ন করে দেয় গ্রুপ 1 এ কে আছে বা নিচের কোনটি এস ব্লক মৌল, এভাবে কিন্তু প্রশ্ন থাকে। সো আমরা হচ্ছে এইগুলো একটু মনে রাখবো, দেখার চেষ্টা করি। কি বলছিলাম ভাইয়া, গ্রুপ 1 এ থেকে 7টা মৌল, গ্রুপ 2 এ থেকে 6টা মৌল, সাথে আমরা কিন্তু হিলিয়ামকেও কাউন্ট করি, তাই না? আচ্ছা, দেখি গ্রুপ 1 এ কে কে আছে। 7টা মৌল কিভাবে মনে রাখতে পারি? একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে এরকম যে হায় লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। কি বললাম? হায় লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। কোনটা দিয়ে কি বোঝায়? হাই দিয়ে হচ্ছে হাইড্রোজেন, এই যে লি, এই যে না, আর এই ধর হচ্ছে কে, রুবি সাজাবে ফ্রান্সে। ওকে, এই হচ্ছে বিষয়টা। তাহলে দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 7টা মৌল আছে। ওকে, বলতে পারো ভাই তাহলে আমাদের একটু এই ছন্দটা যেটা আমি বললাম সেটা একটু লিখে দেন। ঠিক আছে, এটা কিন্তু আমার হচ্ছে অলরেডি লেখাই আছে। আমি যখন সামনে পি ব্লক পড়াবো তখন দেখবা যে এখানে একটা স্লাইড আছে, এটার মধ্যে আমরা গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে সেগুলো আমি লিখে রাখছি। দেখো, এই যে হাইটাকে বাদ দিছি, কেন বাদ দিছি আমি বলতেছি। দেখো, এই দেখো, লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে, কোন শব্দ দিয়ে কি বোঝায় সেটার প্রতীকও কিন্তু আমি লিখে দিছি। বুঝতে পারছো? তার মানে এখানে টেনশন করার কিছু নাই, সব হচ্ছে আমি একসাথে একটু সাজায় লিখে দিছি। ওকে, তাহলে এখান থেকে পরে আমরা দেখবো, সমস্যা নেই। এটা কিন্তু গেল আমাদের গ্রুপ 1 এর মৌল। এখন খেয়াল করে দেখো গ্রুপ 1 এর মধ্যে কে কে আছে, মানে কোন কোন জিনিস আছে। এখানে 7টার মধ্যে হাইড্রোজেন বাদে বাকি 6টা এর হচ্ছে মেনলি ধাতু। নামের শেষে আম থাকা মানে নরমালি আমরা কি কনসিডার করি? এরা ধাতু। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, নামের শেষে আম আছে, তার মানে এরা সবাই হচ্ছে মেনলি ধাতু। বুঝতে পারলাম? এরা কি বলতো? এরা হচ্ছে ধাতু। বুঝতে পারলাম বিষয়টা? এখন এই ধাতুগুলো আরো স্পেশাল নাম আছে, এদেরকে আমরা কি বলি? ক্ষার ধাতু। ওকে, এদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু। কেন? কারণ এই সব ধাতব মৌল হচ্ছে পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার তৈরি করে। তো আমি যদি এই জিনিসটা তোমাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে আমি পরের পেজে এক্সপ্লেন করে দিই। যেমন ধরো, আমি এখানে কি নিলাম? লিথিয়াম নিলাম। লিথিয়ামকে যদি আমি পানির সাথে মিশাই, জলীয় দ্রবণে যদি আমি এটাকে মেশানোর চেষ্টা করি, তাহলে সে কি করবে? বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ওকে, তুমি যদি আরো বিক্রিয়া দেখতে চাও, ওকে, লিথিয়াম উপর কি আছে বলো? সোডিয়াম। সোডিয়াম কিন্তু পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এখানে তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, বিষয়টা এটা এরকম। তাহলে দেখো, এরা কিন্তু তীব্র ক্ষার। রাইট, এখানে আমি যেই যেই যৌগগুলো পাচ্ছি এরা কিন্তু একটা ক্ষারীয় যৌগ তৈরি হয়। দেখো, যে OH আছে, তাই না? OH থাকলে নিশ্চয়ই ক্ষার হয়। এরা কিন্তু তীব্র ক্ষার।
ওকে, যেহেতু এই ধাতুগুলো পানির সাথে মিলে তীব্র ক্ষার তৈরি করতেছে, তাই এই ধাতুগুলোকে আমরা কি বলি? ক্ষার ধাতু। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এখন কি ক্লিয়ার? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখানে দেখো শুধুমাত্র হাইড্রোজেনটা হচ্ছে একটা এক্সেপশন, যেটা কিন্তু আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম, যে হাইড্রোজেন হচ্ছে অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু গ্রুপ 1 এ আছে। কেন আছে? ইলেকট্রন বিন্যাসের জন্য। তো আমি যদি এদের কমন ইলেকট্রন বিন্যাসটা দেখাইতে চাই তোমাদের, এখানে কমন কি ইলেকট্রন বিন্যাসটা পাওয়া যায়, তুমি যদি প্রত্যেকটা মৌলের এখানে ইলেকট্রন বিন্যাস করে দেখো, তাহলে কি পাবা? এখানে দেখো ইলেকট্রন বিন্যাস, সবার এখানে ইলেকট্রন বিন্যাস পাবা হচ্ছে NS1, ঠিক আছে? অর্থাৎ সবার সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে। যেমন হাইড্রোজেন হচ্ছে 1s1, 2s1, 3s1, 4s1, 5s1, এরকম ভাবে হচ্ছে সবার s1 ইলেকট্রন থাকে, তাই তো? আচ্ছা গেল। এরপর আসো হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এর মধ্যে আসো। গ্রুপ 2 এর মধ্যে যে মৌলগুলো আছে, হ্যাঁ, এখানে কি কি মৌল থাকে দেখার চেষ্টা করি। এখানে কিন্তু আছে কয়টা মৌল? 6টা মৌল, তাই না? রাইট? কিভাবে মনে রাখতে পারি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কি বললাম? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে আমি এটা লিখে দিচ্ছি ওই অনুযায়ী। এই দেখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে কি কি হলো দেখো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে? আমি যদি তোমাকে ছন্দটা দেখাই আনি, তাহলে দেখো আমাদের ছন্দটা কোথায় আছে, এখানে দেখো, এই যে গ্রুপ 2, এরা হচ্ছে সেই বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই না? আচ্ছা, এখান থেকে তোমরা বইয়ের মধ্যে বা তোমার নোট খাতার মধ্যে টুকে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে গেল, বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরাও কি হবে? এরাও কিন্তু ধাতু হবে, নামের শেষে আম আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাই না? তার মানে এরাও কিন্তু ধাতু। দেখি দিই তাহলে, এরাও হচ্ছে আমাদের ধাতু, তাই না? কিরকম ধাতু? এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। ওকে, মৃৎক্ষার ধাতু। ওকে, তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে ক্ষার ধাতু, আর এটাকে আমি বললাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। এখন এই মৃৎক্ষার বলতে আসলে কি বোঝায়? দেখো, ক্ষার বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি, তাই না? ক্ষার ধাতু মানে কি? এই মৃৎ শব্দটার মান কিন্তু মৃদু না, বুঝছো? এই মৃৎ মানে হচ্ছে মাটি। এটা তোমরা অনেকেই আসলে ভুল করো, মানে মনে হয় কি যে তারা মনে হয় পানির সাথে বিক্রিয়া করে দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার তৈরি করে। আসলে বিষয়টা সেরকম না। এই মৃৎ মানে হচ্ছে আসলে মাটি, অর্থাৎ যেসব ক্ষার ধাতুকে আমরা মাটি থেকে পাইতে পারি তারাই হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে? হ্যাঁ, এরাও হচ্ছে পানির সাথে বিক্রিয়ায় ক্ষারীয় দ্রবণ তৈরি করে, তীব্র ক্ষার তৈরি করে, বাট এই সব ধাতুগুলোকে মেনলি আমরা মাটি থেকে পাই, তাই না? যেমন ধরো আমাদের একটা কমন উপাদান কি আছে? ক্যালসিয়াম, তাই না? চুনা পাথর, তাই তো? চুনা পাথরে কিন্তু ক্যালসিয়াম থাকে। আবার মাটির মধ্যে দেখবা যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে সেই মাটির পিএইচটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, এটা আমরা এত কিছু এখন আমরা আলোচনা করতেছি না। সো এই হচ্ছে মেনলি বেসিক কথাটা। তো তুমি যদি এখানে রিঅ্যাকশনটা দেখতে চাও, তাহলে আমি তোমাকে রিঅ্যাকশনটা দেখাচ্ছি। ওকে, এই যে এটা ধরো আমি একটু সাইড করে নিলাম। এবার যদি তোমাকে আমি রিঅ্যাকশনটা দেখাই, ধরো হচ্ছে আমরা এখানে কি নিলাম? ম্যাগনেসিয়াম নিলাম। ম্যাগনেসিয়ামকে হচ্ছে আমি পানিতে মিশাইলাম, এখানে কি তৈরি হবে বলো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তীব্র ক্ষার। আবার ধরো তুমি এখানে ক্যালসিয়াম নিলা, ক্যালসিয়ামকে তুমি পানির সাথে মিশাইলা, তাহলে কি হবে? আসলে দেখো, এই দ্বিধনাত্মক ক্যাটায়ন গুলো পানিতে খুব কম মিশে, বুঝছো? পানিতে খুব কম মিশে। যাই হোক, অত কিছু আমাদের দেখার দরকার নেই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার তৈরি করলো, রাইট? বিষয়টা বুঝতে পারলাম। তাহলে এখানে যারা আছে এরা কিন্তু তীব্র ক্ষার। এরা কি হবে বলো? তীব্র ক্ষার হবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে যে ধাতুগুলো থেকে আমি তীব্র ক্ষার পেলাম তারাও কি হবে? ক্ষার ধাতু, বাট এদেরকে তো মাটিতে পাওয়া যায়, তো এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই গ্রুপ 1 এর জন্য বিক্রিয়া, বুঝছো? তাহলে সেটাকে আমি এভাবে দেখাই দিই। ওকে, তো তোমরা কি বিষয়টা কি বুঝতে পারলা? তাহলে এইটা হচ্ছে গ্রুপ 1।
আর এইটা হচ্ছে গ্রুপ 2 গেল। তাহলে আশা করি তোমরা ভাইয়া এই জিনিসগুলা বুঝতে পারছো যে গ্রুপ 1 কে আমরা ক্ষার ধাতু বলি হাইড্রোজেন বাদে, গ্রুপ 2 কে আমরা মৃৎক্ষার ধাতু বলি, এখানে মেইনলি হিলিয়ামটাকে তো আমরা চিন্তা করতেছি না, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন যদি আমি এটার কমন ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে এদের বাইরে দেখো দুইটা করে ইলেকট্রন থাকে, তাই তো? যেমন বেরিলিয়াম হচ্ছে 2s2, ম্যাগনেসিয়াম হচ্ছে 3s2, 4s2, 5s2, 6s2, ওদিকে হিলিয়াম আসে 1s2। তার মানে এখানে কিন্তু মেইনলি বাইরের কক্ষপথে দুইটা করে ইলেকট্রন থাকে। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা গেল। এখন এখান থেকে আরো কিছু বলতে পারো যে মেধাভিত্তিক প্রশ্ন আসে যে এস ব্লকের মধ্যে কোন কোন গ্রুপের মৌল অন্তর্ভুক্ত, কতগুলো গ্রুপ আছে? দেখে মনে হতে পারে ভাই দুইটা গ্রুপ আছে, তাই না? গ্রুপ 1 এবং গ্রুপ 2। না, এখানে কিন্তু আরো একটা গ্রুপ আছে, সেটা কি? সেটা হচ্ছে গ্রুপ 8 এর হিলিয়াম, তাই তো? তার মানে মনে রাখবো যে আমাদের এস ব্লক মৌলের মধ্যে আমাদের কি আছে? গ্রুপ 1 এর 7টা মৌল আছে, গ্রুপ 2 এর 6টা মৌল আছে, আর গ্রুপ 18 এর একটা মৌল আছে, এরকম ভাবে 14টা মৌল থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার যদি আমি আসি হচ্ছে পরের টপিক গুলাতে কি লেখা আছে দেখো। প্রথমে বলছি কি এস ব্লক মৌল সমূহের সাধারণ বৈশিষ্ট্য, কমন কি কি প্রপার্টিজ আছে। আচ্ছা, তো প্রথমে যদি আমি দেখতে চাই সেটা হচ্ছে এখানে ধাতু পাবো নাকি অধাতু পাবো বলতো? এখানে মেইনলি পাওয়া যায় হচ্ছে, বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে ধাতু, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে আমরা কি পাবো? 12টা ধাতু পাবো। সেই ধাতুগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতাম, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, হ্যাঁ। এবং সাথে কি পাওয়া যাবে? হাইড্রোজেন পাওয়া যাবে এবং হিলিয়াম পাওয়া যাবে, তাই না? হাইড্রোজেন হচ্ছে একটা অধাতব পরমাণু বা অধাতু, আর হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এগুলো তো আমরা জানি, তাই তো? আচ্ছা, তারপর আমি যদি এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখতে চাই, ইলেকট্রন বিন্যাস সেটা কিরকম হয়? এনএস এ একটা ইলেকট্রন থাকতে পারে অথবা দুইটা ইলেকট্রন থাকতে পারে, তাই না? তার মানে এই ইলেকট্রন বিন্যাস থেকে আমি কি বুঝতে পারলাম? যদি একটা বা দুইটা ইলেকট্রন থাকে তাহলে এখান থেকে খুব সহজে আমি একটা বা দুইটা ইলেকট্রনকে বের করে নিয়ে যেতে পারবো, তাই না? তাহলে আমি যদি এই ইলেকট্রনগুলোকে সরায় নিয়ে যাই তাহলে এখানে কি তৈরি হবে? আয়ন তৈরি হবে, তাই না? রাইট? তাহলে এই ইলেকট্রনগুলো যদি আমি ত্যাগ করে দিই তাহলে কি তৈরি হবে? আয়ন তৈরি হবে, ধনাত্মক চার্জযুক্ত আয়ন। তাদেরকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি, তাই না? সেই ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন থাকে, দেখো গ্রুপ 1 এর একটা ইলেকট্রন আছে, বের করে নিয়ে গেলে কি তৈরি হবে? একক ধনাত্মক ক্যাটায়ন বা একক ধনাত্মক আয়ন, একক ধনাত্মক আয়ন। আর যদি দুইটা ইলেকট্রন থাকে, বের করে নিয়ে গেলে কি হবে? দ্বিধনাত্মক আয়ন, রাইট? তার মানে এগুলোকে যদি আমি বের করে নিয়ে যাই তাহলে আমি হচ্ছে একক ধনাত্মক আয়ন পাবো এবং দ্বিধনাত্মক আয়ন পাবো, ঠিক আছে? দ্বিধনাত্মক আয়ন বা ক্যাটায়ন পাবো আর কি, সোজা কথা। বুঝতে পারছো বেসিক কনসেপশন? আচ্ছা, এরপর আসা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হচ্ছে ওদের ডি অরবিটালটা কিরকম। ওদের ডি অরবিটালটা কিরকম দেখো, ডি অরবিটাল। এখন বলতে পারো ভাই আমি ডি অরবিটাল নিয়ে কেন কনসার্ন, তাই না? আমাদের তো ইলেকট্রন শেষে কোথায় যাচ্ছে? এসে যাচ্ছে। খেয়াল করে দেখো, তুমি যদি যখন আমরা ডি ব্লক মৌল পড়বো সেখানে দেখবো এই ডি ব্লকের মধ্যে কতগুলো ইলেকট্রন কিভাবে আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে, ঠিক আছে? আমি যদি এখানে ইলেকট্রন বিন্যাস করে দেখি, এখানে যে আমি মৌলগুলো পাচ্ছিলাম, এখানে যে মৌলগুলো ছিল, এখানে যদি তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে কি পাবো? হয় ডি এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, D0, অথবা ডি এর মধ্যে ইলেকট্রন ফিল আপ, হ্যাঁ, D10। বুঝতে পারছো? যেমন ধরো আমি বলি লিথিয়াম, এটার মধ্যে কোনো ডি অরবিটাল সম্ভব না, হ্যাঁ। তারপর ধরো আমি যদি বলি হচ্ছে এখানে সোডিয়াম, তাই না? ইলেকট্রন বিন্যাসে কি আসবে? 3s1, 3D এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, 3D0, তাই তো? তারপর ধরো আমি পটাশিয়ামে আসি, হ্যাঁ, তাহলে পটাশিয়ামে কি 19টা ইলেকট্রন না, তাই তো? এখানেও কিন্তু আমাদের কি হবে? ডি কিন্তু 0 থাকে, 4s1, 3D কিন্তু 0। তুমি যদি এখন রুবিডিয়াম আসো, রুবিডিয়ামে দেখবে কি 3D10 হয়ে যায়। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো, আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করা শিখছি। তার মানে বেসিক কথা হচ্ছে আমি এই দুইটা গ্রুপের মৌলের মধ্যে 3D কে হয় 0 অবস্থায় পাবো, ইলেকট্রন নাই, অথবা ফিল্ড আপ অবস্থায় পাবো, ইলেকট্রন দিয়ে পূর্ণ। বুঝতে পারছো কি? এই কথাটা ক্লিয়ার হলো কিনা, তাই না? তার মানে এখানে দুইটা কেস হইতে পারে, হয় ডি এর মধ্যে কোনো ইলেকট্রন নাই অথবা ডি এর মধ্যে ইলেকট্রন দিয়ে পূর্ণ আছে, তাই না? এই দুইটা বৈশিষ্ট্যের জন্য এখানে আমরা 3টা প্রপার্টিজ দেখতে পারি, বুঝছো? 3টা বৈশিষ্ট্য এখানে আমি পাই। কি কি বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে? এখানে প্রথমে হচ্ছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব কম মানের হয়। তার মানে বলতে পারো কি
গলনাঙ্ক, যেটাকে আমরা মেল্টিং পয়েন্ট বলতে পারি, তাই না? মেল্টিং পয়েন্ট ও স্ফুটনাঙ্ক থাকে, স্ফুটনাঙ্ক, যেটাকে আমরা কি বলতে পারি? বয়লিং পয়েন্ট বলতে পারি। ঠিক আছে, তার মানে এখানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দুটাই কিন্তু কি হবে? খুব কম মানের হয়, নিম্ন মানের হয়। ঠিক আছে, কেন? কারণ এই বৈশিষ্ট্যের জন্য। মনে রাখবো যে ধাতুগুলোর মধ্যে এমপিবিপি কার কম হবে? এস ব্লকের। কার বেশি হবে? ডি ব্লকের। সেটা আমরা পড়বো একটু পরে, একটু পরে মানে সামনে কোনো লেকচারে দেখবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য, বুঝতে পারলাম। এই প্রশ্ন যে এদের যৌগগুলো কি হয়? নরমালি বর্ণহীন। তাহলে এরা কি করে? বর্ণহীন যৌগ তৈরি করে। ওকে, মানে এরা যে যৌগগুলো তৈরি করবে, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, বা সোডিয়ামের কার্বনেট লবণ চিন্তা করো, ম্যাগনেসিয়ামের কার্বনেট লবণ চিন্তা করো, চুনাপাথর চিন্তা করো, একদম সাদা, তাই না? তো এই সব যৌগগুলো কি হয়? নরমালি বর্ণহীন হয়। কেন? কারণ বর্ণ তৈরি করার জন্য এখানে কিন্তু আমাদের অযুগ্ম ইলেকট্রন থাকা দরকার। এখানে তো হয় 0 আছে, ইলেকট্রন নাই, অথবা সব হচ্ছে জোড়া জোড়া করে আছে, তাই না? এই বৈশিষ্ট্যের জন্য কিন্তু এখানে কি হয় না? বর্ণ দেখাইতে পারে না। অবশ্যই এখানে কিন্তু ব্যতিক্রম আছে। এখানে কিন্তু তুমি কি পাবা? কিছু এক্সেপশন পাবা। এক্সেপশনের মধ্যে কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ক্রোমেট হইতে পারে, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেটের কালার হয় কমলা। আচ্ছা, তারপর কি হইতে পারে? পটাশিয়াম ম্যাঙ্গানেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কালার কি রকম হয় বলতো? এটা কালার হয় গোলাপি। ঠিক আছে, তাহলে ক্রোমেট বা ডাইক্রোমেট, ম্যাঙ্গানেট বা পারম্যাঙ্গানেট, হ্যাঁ, এগুলো নরমালি কি হয়? কালার যুক্ত হয়। ওকে, যদিও সেটা হচ্ছে আমাদের কি এস ব্লক মৌল দ্বারা তৈরি হয়। কেন কালার যুক্ত হয়? কারণ দেখো এখানে যে মৌলগুলো আছে ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজ, এটা আবার ডি ব্লক মৌল, এই জন্য কালার যুক্ত হয়। আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, জাস্ট আমরা একটু কথাই পড়ি যে বর্ণহীন যৌগ তৈরি হচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এরপর আর কি আছে দেখো, এরা হবে ডায়াম্যাগনেটিক, হ্যাঁ, বা ডায়াচম্বকীয় পদার্থ। তাহলে কি হবে? ডায়াম্যাগনেটিক। এখন ডায়াম্যাগনেটিক মানে কি? একই জিনিস, যারা মেইনলি ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন ক্যারি করে না, তারা এরকম চৌম্বককে বিকর্ষণ করা শুরু করে, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলি? ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে এই জিনিসটা মনে রাখবো, সামনে আমরা পড়বো যখন ডি ব্লকের মধ্যে চলে যাব, যে পদার্থকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, প্যারা, ফেরো আর ডায়া। প্যারা মানে মৃদু আকর্ষণ, ফেরো মানে তীব্র আকর্ষণ, আর ডায়া মানে মৃদু বিকর্ষণ। তো যদি আমি ডি অরবিটালের মধ্যে অযুগ্ম ইলেকট্রন পাই, আনপেয়ার্ড ইলেকট্রন পাই, সেক্ষেত্রে প্যারা ফেরো হইতে পারে, আর যদি না পাই সেক্ষেত্রে ডায়া হয়, তাই না? তো এস ব্লকের মধ্যে কিন্তু আমাদের হয় নাই অথবা জোড়া জোড়া করে আছে সবাই, এজন্য এটা কিন্তু প্যারা বা ফেরো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে সবাই কি হবে? সবাই এখানে ডায়া হবে, রাইট? একটু কি আমরা বুঝলাম? আচ্ছা, আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এখান থেকে আমাদের আরো কিছু বৈশিষ্ট্য তুমি পড়তে পারো, যেমন আমাদের এই এস ব্লক মৌলগুলো কি হয়? এটা অনেক আকারে অনেক নরম হয়, নমনীয় হয়। তারপরে এর হ্যাঁ, এটা আমি লিখে দিই, তাই না? এটা আমি লিখে দিই, অবশ্য বইয়ের পড়া তো, বইয়ের পড়া আসলে অত জিনিস দিয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে না, এটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এটা কি হয়? এরা নরম এবং নমনীয় হয়, নরম ও নমনীয় হয়। এতই নমনীয় যে এদেরকে আমরা কি করতে পারি? ছুরি দিয়ে কাটতে পারি, ছুরি দিয়ে কাটা সম্ভব, ছুরি দিয়ে কাটা যায়। বুঝতে পারছো এরকম বিষয়টা? আর কি বৈশিষ্ট্য তুমি পড়তে পারো? এখানে আরো কিছু বৈশিষ্ট্য পড়া যায়, যে এদের মধ্যে যেহেতু আমাদের 1টা 2টা করে শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে, একটা বা 2টা করে শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে, তো এরা কি করে? এরা খুব ইজিলি তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে, তাই না? তাহলে এরা বিদ্যুৎ বা তড়িৎ ও তাপ সুপরিবাহী হয়, সুপরিবাহী হয়। ওকে, বুঝতে পারছো বিষয়গুলা? আচ্ছা, গেল। এই জন্য কিন্তু এদের দ্বারা আমরা কি করি? পরিবাহী বা কন্ডাক্টর তৈরি করি, তাই না? বিভিন্ন বর্তনীতে কিন্তু আমরা কপার ইউজ করি, তাই না? কপার কিন্তু একটা ধাতু।
তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে শিক্ষা পরীক্ষায় বৈশিষ্ট্যমূলক বর্ণ প্রদর্শন করে। কি বললাম? এরা হচ্ছে শিক্ষা পরীক্ষায় বা শুষ্ক পরীক্ষায় বৈশিষ্ট্যমূলক বা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায়। বুঝতে পারছো? এখন শিক্ষা পরীক্ষাটা কি বা শুষ্ক পরীক্ষা কি সেটা কিন্তু আমাদের গুণগত রসায়নে পড়া, তাই না? ওখানে দেখো একটা প্রসেস আছে যে আমরা কি করি, HCl এর মধ্যে হচ্ছে আমাদের নমুনাটাকে একটু ভিজাই নেই, তারপর সেটাকে আমরা বুনসেন বার্নারের যে অনুজ্জ্বল শিখা আছে সেটার মধ্যে ধরি, তাই না? তো ওই প্রসেসটা কিন্তু তোমরা ওই চ্যাপ্টারে পড়ে আসছো, তাই না? সো সেটা নিয়ে আমরা ডিসকাশন করব না, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। জাস্ট আমরা একটু জানবো ওই প্রসেসের মাধ্যমে মেইনলি এস ব্লকে যে ধাতুগুলো আছে তারা বিভিন্ন রকমের বর্ণ প্রদর্শন করতে পারে। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কিরকম কি হইতে পারে? ধরো হচ্ছে আমি এখানে প্রথমে কি লিখলাম, ক্ষার ধাতুগুলো লিখতেছি, তাই তো? তাহলে আমাদের এখানে কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর ওইদিকে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে কি পাবো? এখানে হচ্ছে মেনলি বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন রকম কালার দেখতে পারবো। সেগুলো আমি তোমাদের একটু নোট করে দিচ্ছি, তোমরা একটু তুলে নিতে পারো খাতা। হ্যাঁ, আচ্ছা, লিথিয়াম কিরকম কালার দেখায়? লিথিয়াম মেনলি কালার দেখা হচ্ছে উজ্জ্বল লাল, উজ্জ্বল লাল গেল। সোডিয়াম দেখাবে কি? সোনালী হলুদ, একদম কমনলি পরীক্ষা দেয় সোনালী হলুদ, গোল্ডেন ইয়েলো, তাই তো? আচ্ছা, পটাশিয়াম কি দেখাবে? হালকা বেগুনি, হালকা বেগুনি। আচ্ছা, রুবিডিয়াম, রুবিডিয়াম কি দেখা জানো? রুবিডিয়াম দেখা হচ্ছে আমাদের লালচে বেগুনি। এটা হয়তো আমাদের হাজার স্যারের বইয়ের মধ্যে নাই, তোমরা একটু টুকে নাও। হ্যাঁ, লালচে বেগুনি। আচ্ছা, সিজিএম দেখাবে হচ্ছে নীল। আর ফ্রান্সিয়াম কিন্তু কোনো বর্ণ দেখায় না। ফ্রান্সিয়াম কোনো বর্ণ দেখায় না, কারণ কি? ফ্রান্সিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পরমাণু, তাই না? এদেরকে খুব কমনলি আমরা তৈরি করতে পারি না, খুব কমনলি আমরা ইউজও করতে পারি না। আচ্ছা, এরপর তুমি যদি আসো বেরিলিয়াম, বেরিলিয়ামও কিন্তু কোনো বর্ণ প্রদর্শন করে না। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামও কিন্তু কোনো বর্ণ প্রদর্শন করে না। বুঝতে পারছি? আচ্ছা, দেখো তো এখানে ফ্রান্সিয়ামের ব্যাখ্যাটা কিন্তু আমরা বুঝলাম, লজিক্যাল একটা ব্যাখ্যা। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন দেখায় না ভাই, তাই না? এটা না দেখানোর কারণটা কি? খেয়াল করে দেখো, তুমি যদি এখানে চিন্তা করো, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের আকার কিন্তু খুব ছোট, বুঝছো? এই পরমাণুগুলোর আকার খুব ছোট। তাহলে দেখো, এটা কিন্তু কমনলি বোর্ডে দেয় যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম হচ্ছে বুনসেন বার্নারে বা বুনসেন শিখায় যে প্রদীপটার উপর হচ্ছে আমরা বিক্রিয়াটা করি, সেখানে কেন বিশেষ কোনো বর্ণ সৃষ্টি করে না। কেন করে না? কারণ তুমি যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করে দেখো এবং বেরিলিয়ামের কথা যদি চিন্তা করে দেখো, এদের আকার কিন্তু খুব ছোট হয়। ঠিক আছে, এদের আকার কি হয়? আকার খুব ক্ষুদ্র হয়। তো এত ক্ষুদ্র আকারের জন্য কি হবে? এদের মধ্যে চার্জ ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। তুমি চিন্তা করে দেখো, তোমরা যারা শিক্ষা পরীক্ষাটা পড়ছো তারা জানো যে এখানে কি হয়, মেইনলি একটা আয়নিক যৌগ থাকে, তাই না? আমরা কি করি, আমাদের কাছে একটা স্যাম্পল দেওয়া থাকে, তার সাথে হচ্ছে আমরা HCl এর বিক্রিয়া করাই, তাই তো? গ্লাস রড দিয়ে হচ্ছে আমরা HCl এর সাথে মিক্স করে নিই। তাহলে সেখানে কি হবে? ওই ধাতুর একটা ক্লোরাইড লবণ তৈরি হয়, তাই না? তো চিন্তা করে দেখো, ধরো এখানে আমি সেরকম ভাবে চিন্তা করতেছি, সেরকম ভাবে চিন্তা করি, ওর সাথে যদি ক্লোরাইড লবণ তৈরি হয় সেটা কি হবে? বেরিলিয়াম ক্লোরাইড, তাই না? আবার ওর সাথে যদি ক্লোরাইড লবণের মানে HCl এর বিক্রিয়া যদি হয়, এখানে তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বুঝতে পারছি কি? তাহলে এগুলো যেহেতু আমাদের আয়নিক যৌগ, তাহলে চিন্তা করে দেখো তো, আয়নিক যৌগের মধ্যে এখানে কি আছে? বেরিলিয়াম 2+ আছে না, তাই তো? বেরিলিয়াম 2+। আবার এখানে কি আছে? ম্যাগনেসিয়াম 2+ আছে না, ম্যাগনেসিয়াম 2+। এই যে বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+, এই ক্যাটায়নগুলোর চার্জ ঘনত্ব অনেক বেশি হয়, বুঝছো? তাহলে ক্ষুদ্র আকারের জন্য এরা যে ক্যাটায়নটা তৈরি করে, এই ক্যাটায়নের চার্জ ঘনত্ব অনেক বেশি হয়।
এত বেশি চার্জ ঘনত্বের কারণে তারা হচ্ছে সহজেই এই ক্যাটায়ন গুলো তৈরি করতে চায় না, বুঝছো? চিন্তা করে দেখো যে একটা মানুষের টাকার অভাব আছে, তাই না? সে তো হচ্ছে এত সহজে টাকাকে খরচ করতে চাইবে না, তাই না? সে হচ্ছে একটু হিসাবি হয়ে যাবে, একটু মিতব্যয়ী হয়ে যাবে। তো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামে সেই জিনিসটা দেখা যায়, ওদের মধ্যে আগে থেকে হচ্ছে টাকার অভাব আছে, তাই না? চিন্তা করে এরকম ভাবে টাকার অভাব আছে, তো ওরা কিন্তু টাকা এত সহজে খরচ করতে চাইবে না। ওদের মধ্যে দেখো আকার খুব ছোট, মানে ওদেরকে ইলেকট্রন কাছাকাছি রাখতে হবে, তাই না? নিউক্লিয়াস দিয়ে সে হচ্ছে ইলেকট্রন গুলোকে টান দিয়ে কাছাকাছি রাখবে। তাহলে আমি কি এত সহজে এখান থেকে দুইটা ইলেকট্রন বের করতে পারবো বলো তো? এত সহজে কিন্তু বের করা সম্ভব না, বুঝতে পারছো তো? তো যদি বের করা সম্ভব যদি না হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন কিন্তু উচ্চতর শক্তি স্তরেও কিন্তু যাওয়া সম্ভব হবে না। উচ্চতর শক্তি স্তর যদি না যায়, তাহলে নিম্নতর শক্তি স্তরে তো আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? বর্ণ কখন দেখায়? যখন ইলেকট্রন গুলো হচ্ছে উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়, সেখান থেকে যখন নিচের শক্তি স্তরে আবার ফেরত আসে। উচ্চ থেকে নিচের দিকে আসার সময় সে কিন্তু বর্ণ বিকিরণ করে, তাই না? আমি যদি এখানে ইলেকট্রন গুলোকে উচ্চ শক্তি স্তরে নাই পাঠাইতে পারি, নিম্ন শক্তি স্তরে আসা তো কোনো প্রশ্নই আসে না, তাই না? তার মানে এখানে কিন্তু বর্ণ দেখারও কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এদের ক্যাটায়নের চার্জের ঘনত্ব অনেক বেশি হয়। এত বেশি চার্জ ঘনত্বের জন্য এরা সহজে হচ্ছে ইলেকট্রনটাকে কি করতে চায় না, উত্তেজিত হইতে দিতে চায় না, বুঝছো? ইলেকট্রনটাকে উচ্চতর শক্তি স্তরে পাঠাইতে চায় না। ওকে, বুঝতে পারছো তো? এই জন্য কি হয়, এটা হচ্ছে মেনলি তাদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম দেখায়। বুঝতে পারলাম কি বিষয়টা? তো এই বৈশিষ্ট্যের জন্যই মেনলি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম হচ্ছে বর্ণ সৃষ্টি করে না। তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। বাকি কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখো আমাদের ক্যালসিয়াম কিরকম হয়? ইটের মতো লাল হয়, বুঝছো? ইটের মতো লাল হয়। আচ্ছা, স্ট্রনশিয়াম কিরকম হয় বলো? স্ট্রনশিয়াম কিন্তু আমাদের কি হবে? লাল হবে, যেটাকে আমরা ক্রিমসন রেড বলি, ঠিক আছে? ক্রিমসন লাল হয়, মানে অত উজ্জ্বল লালও কিন্তু হয় না, এটা হচ্ছে মেইনলি বিষয়টা, ক্রিমসন লাল। আর বেরিলিয়ামটা কিরকম হয়? হালকা সবুজ হয়, যেটাকে আমরা অ্যাপেল গ্রিন বলতে পারি, ঠিক আছে? অ্যাপেল গ্রিন বা আপেল সবুজ। আপেল সবুজ। আর এখন আমাকে বলো, রেডিয়ামে কি আমাদের কোনো কালার দেখাবে? না, এটাও তো তেজস্ক্রিয়, সো এটাও কিন্তু কোনো কালার দেখাবে না। তাহলে এই হচ্ছে আমাদের সেই বর্ণগুলোর মধ্যে কোনটার কি এক্সেপশন সেটা কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটা করলে আমাদের এই টপিকটা এস ব্লকটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে সোডিয়াম ধাতুকে কেন আমরা কেরোসিনের মধ্যে সংরক্ষণ করে রাখি? খেয়াল করে দেখো যে সোডিয়াম ধাতু, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোথায় আছে? গ্রুপ 1-এ আছে না? এবং এই সোডিয়াম ধাতু কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়, হাইলি রিঅ্যাক্টিভ হয়, বুঝছো? অনেক সহজে তারা বিক্রিয়া করতে চায়। তাহলে এই সোডিয়াম ধাতু কি হয়? অনেক বেশি সক্রিয় হয়, ঠিক আছে? অনেক সক্রিয়। তার মানে তুমি যদি এটাকে খোলা অবস্থায় বাতাসে রাখো, তাই না? আমি যদি কেরোসিনে না রাখতাম, ধরো খোলা অবস্থায় বাতাসে রাখলাম, তখন কি হবে? এই সোডিয়াম ধাতু বাতাসের অক্সিজেনের সাথে খুব ইজিলি বিক্রিয়া করে ফেলবে। সোডিয়াম ধাতু বাতাসের অক্সিজেনের সাথে খুব ইজিলি বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম অক্সাইড, বুঝছো? এরকম করে অক্সাইড তৈরি হয়ে যায়, যার ফলে সোডিয়াম যে শাইনি হওয়ার কথা, মানে চকচক করার কথা, সেই চকচকের অবস্থাটা আর থাকে না, সেটা হচ্ছে বিক্রিয়া করে এরকম ভাবে অক্সাইড তৈরি করে ফেলে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার মানে ধাতুর ক্ষয় হয়ে গেল, তাই না? তাহলে আমার লস এটা, বুঝতে পারছি তো বিষয়টা? আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো, ঠিক আছে, আমি তাহলে এটাকে খোলা অবস্থায় রাখলাম না, তাই না? তাহলে আমি কিভাবে রাখতে পারি? কোনো কিছুর মধ্যে ডুবায় রাখতে পারি, তাই না? যদি খোলা অবস্থায় না রাখি, হ্যাঁ, খোলা অবস্থায় যদি না রাখি, আমি তো কিছুর মধ্যে ডুবায় রাখবো, তাই না? কিছুর মধ্যে সংরক্ষণ করে রাখবো। ধরলাম আমি কি করলাম, সেটাকে আমি পানির মধ্যে সংরক্ষণ করার চেষ্টা করলাম। ও কি করবে? এই পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে ফেলবে, ঠিক আছে? তীব্রভাবে বিক্রিয়া কি তৈরি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে মেইনলি হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই বিক্রিয়াটা কি হয়? অনেক বেশি তাপ উৎপাদী হয়, বুঝছো? অনেক বেশি তাপ উৎপাদী হয়, রাইট? অনেক বেশি পরিমাণ তাপ শক্তি তৈরি হয়। তো এখন খেয়াল করে দেখো, এখানে আমাদের কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন গ্যাস কিন্তু অনেক পরিমাণে ফ্লেমেবল একটা গ্যাস, হ্যাঁ, সহজে এটা হচ্ছে এটার মধ্যে আগুন ধরে যায়।
এই এত পরিমাণ তাপ শক্তি কি করবে, এই হাইড্রোজেন গ্যাসকে পুড়ায় ফেলবে, ঠিক আছে, এটাকে দহন করে ফেলবে, হ্যাঁ, পুড়ায় ফেলে। যার ফলে কি হয়, এখানে কি হবে, বিস্ফোরণ তৈরি হয়ে যায়। বিস্ফোরণ তৈরি হয়। বুঝতে পারছো? তার মানে আমি যদি সোডিয়ামকে পানির মধ্যে নেই সংরক্ষণ করার জন্য বলো বা বিক্রিয়া করার জন্য, সেটা কি করবে, সেটা হচ্ছে বিস্ফোরণ সহ তাপ উৎপাদী বিক্রিয়া করবে। এই জন্য সোডিয়ামকে কিন্তু আমরা পানিতেও রাখতে পারি না, ঠিক আছে। তো এই কথাটা যেমন সোডিয়ামের জন্য সঠিক, এটা কিন্তু তুমি পটাশিয়ামের জন্য কিন্তু বলতে পারবা, আবার ক্যালসিয়ামের জন্য কিন্তু বলতে পারো, ঠিক আছে। এই তিনটা ধাতুর জন্য কিন্তু কথা সঠিক। আচ্ছা, তাহলে আমি কিন্তু বাতাসে রাখতে পারি না, পানিতে রাখতে পারি না, তাহলে কই রাখতে পারবো, এমন একটা মাধ্যমে সেটাকে আমি রাখবো যে মাধ্যমের সাথে এটা কোনো রিয়াকশন করবে না অবশ্যই। তাহলে আমি বুঝতেই পারতেছি এই মাধ্যমটা কি হইতে হবে, একটা নিষ্ক্রিয় মাধ্যম হইতে হবে। বুঝতে পারছি? এমন একটা মাধ্যম থাকবে যে মাধ্যমের সাথে ওরা বিক্রিয়া করে না। ওকে, এখানে কেরোসিন হইতে পারে, এখানে তুমি চিন্তা করতে পারো বেনজিন হইতে পারে, তুমি চিন্তা করতে পারো ক্লোরোফর্ম হইতে পারে, আবার চিন্তা করতে পারো এখানে তোমার ইথার হইতে পারে, আবার এখানে তুমি চিন্তা করতে পারো তোমার অ্যাসিটন হইতে পারে। হ্যাঁ, বাট কমনলি কি করা হয়, কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, কারণ বাকিগুলা থেকে কেরোসিন একটু চিপ, একটু দামে কম, সহজে আমরা পাইতে পারি। সো এই হচ্ছে আমাদের এখান থেকে ব্যাখ্যা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলে আসা হচ্ছে পি ব্লক। পি ব্লকের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, পি ব্লকের মধ্যে কি কি মৌল ছিল বলতো, কিরকম ভাবে বিস্তৃত ছিল এটা, এটা কিন্তু আমাদের পর্যায় 2 থেকে 7 মোট 6টা পর্যায়, এবং গ্রুপ 13 থেকে 18 মোট 6টা গ্রুপ, 6 6 36টা মৌল ছিল, তাই না? তাহলে এখানে কতগুলো মৌল ছিল বলো, 36টা। ওকে, তাহলে আমি যদি ওই প্রত্যেকটা এই 36টা মৌল যদি দেখার চেষ্টা করি কি কি হয় দেখো। এই ধরো হচ্ছে আমি এখানে পর্যায় লেখার চেষ্টা করি, 2 3 4 5 6 7। এখানে ধরো আমাদের গ্রুপ নাম্বার 13 14 15 16 17 আর ধরো 18, এরকম ভাবে আমি দিলাম। এখন কোন গ্রুপে হচ্ছে কি কি মৌল থাকে কিভাবে বুঝবো, আমি তোমাদের বেশ কিছু ছন্দ বলে দিচ্ছি, সেই ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো, অথবা তুমি নিজের ছন্দ তৈরি করে মনে রাখতে পারো, অথবা তুমি এইভাবেই হচ্ছে পড়তে পড়তেও আয়ত্ত রাখতে পারো। বাট যেটাই হোক না কেন তোমাকে কিন্তু এগুলো পড়তেই হবে, বুঝছো? এই মৌলগুলো তোমাকে মনে রাখতেই হবে। এটা হচ্ছে তোমাকে সামনে কিন্তু উপকৃত করবে। আচ্ছা আসো তাহলে আমরা দেখি। গ্রুপ 13 এটা শুরু হয়েছে তোমার বোরন দিয়ে, কিভাবে মনে রাখতে পারি, বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল। কি বললাম, বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল। তাহলে দেখো যে বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল। ওকে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম। গ্রুপ নাম্বার 14 থেকে কে আছে, এটা হচ্ছে কার্বন দিয়ে শুরু, কাশি গেলে সোনা পাবে ফিরে। কি বললাম, কাশি গেলে সোনা পাবে ফিরে। এই দেখো কাশি, তাহলে কার্বন, আচ্ছা আমি আগে লিখে নিই, কাশি গেলে সোনা পাবে ফিরে। ওকে, বুঝতে পারছি? তাহলে দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড আর হচ্ছে ফ্লোরোবিয়াম। হ্যাঁ, সোনা দিয়ে আবার গোল্ড না কিন্তু, এসএন ছন্দের জন্য আর কি। গ্রুপ 15 শুরু হয় নাইট্রোজেন দিয়ে। কিভাবে মনে রাখতে পারো, নলকূপের পানিতে আর্সেনিক সর্বোচ্চ বিষাক্ত মাত্রায় আছে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম, বিসমাথ আর হচ্ছে মস্কোবিয়াম। ওকে, স্টিবিয়ামকে আমরা অ্যান্টিমোনিও কিন্তু বলতে পারি। ওকে, আচ্ছা এবার আসা হচ্ছে গ্রুপ 16। এটা শুরু হয় অক্সিজেন দিয়ে। কিভাবে মনে রাখতে পারি, ও এস এস সি তে পড়েও লাভ নাই। হ্যাঁ, তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম আর হচ্ছে লিভারমোরিয়াম। গ্রুপ 17 শুরু হয় ফ্লোরিন দিয়ে। তাহলে ফ্লোরা, চলো, ভ্রমর, আইলো, এ টিএন বাংলায়। ওকে, তাহলে ফ্লোরা, চলো, ভ্রমর, আইলো, এটিএন বাংলায়। শেষ। গ্রুপ 18 কিভাবে মনে রাখতে পারি, এটা শুরু হয় তোমার নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এটা শুরু হয় হচ্ছে মেনলি আমাদের ওই যে হিলিয়াম, কিন্তু আমরা পড়ছি না, সেটা কিন্তু চলে গেছে।
হিলিয়াম কিন্তু শেষ, বুঝছো? তাহলে আমি এখানে, আচ্ছা তাহলে তোমরা যদি এখানে চিন্তা করে দেখো, সেই হিলিয়ামকে যদি আমি একটু এক্সক্লুড করে দিই, হ্যাঁ, সেই হিলিয়ামকে আমি সাইডে লিখলাম, কারণ এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এটা দিয়ে আমি মনে রাখি, হেনা আর কারিনার জীর্ণ জীর্ণ রোগ আছে, হ্যাঁ, তাহলে জীর্ণ রোগ আছে, ঠিক আছে, এরকম বিষয়টা। দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, অর্গানিজম, তাই না? তো এরকম করে কিন্তু তোমরা চাইলে পুরো পি ব্লকটাই ছন্দ দিয়ে মুখস্থ করে ফেলতে পারো। দেখো, আমি ছন্দগুলো হচ্ছে পরের স্লাইডে কিন্তু লিখেও রাখছি, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি যে ছন্দগুলো বলছি সেগুলো কিন্তু লিখছি, তাই না? যেমন ধরো এই যে, বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল, কাশে গেলে সোনা পাবে ফিরে, তাই না? দেখো, এটা গ্রুপ 15। গ্রুপ 15 জন্য কি বলছিলাম, যে নলকূপের পানিতে আর্সেনিক সর্বোচ্চ বিষাক্ত মাত্রায় আছে। এখানে আমি আরেকটা লিখে রাখছি, ঠিক আছে, আমি ওইভাবে পড়ছিলাম আমার সময়, বাট আমার কাছে মনে হয় এইটাও তোমরা পড়তে পারো, যে না পাস করলে সবাই মারবে, এটা দিয়ে তুমি পড়তে পারো। তারপর দেখো গ্রুপ 16, এটা হচ্ছে আমরা ও এসএসসি তে পড়েও লাভ নাই, এটা আমরা বলছি, ফ্লোরা চলো ভ্রমর এলো এটিএন বাংলায়, আচ্ছা হেনা আর কারিনার জীর্ণ রোগ আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পড়ছি। দেখো লাস্টে কিন্তু আরেকটা এক্সট্রা লাইন আছে, তাই না? এই লাইনটা কি, খেয়াল করে দেখি। আমি যদি পি ব্লকটাকে চিন্তা করে দেখি, এস ব্লক কি ছিল বলতো? বেশিরভাগই মেনলি ধাতু ছিল, জাস্ট দুইটা এক্সেপশন ছিল, হাইড্রোজেন, হিলিয়াম। পি ব্লক এরকম না, পি ব্লকে যেমন ধাতু আছে তেমন অধাতু আছে, এবং এখানে এমন কিছু মৌল আছে যারা ধাতু এবং অধাতুর একটা মধ্যবর্তী আচরণ করে। কি বললাম? পি এর মধ্যে ধাতু আছে, পি এর মধ্যে অধাতু আছে, এবং এমন কিছু স্পেশাল মৌল আছে যারা ধাতু এবং অধাতুর একটা মধ্যবর্তী, একটা মিক্সড আচরণ করে। তাদেরকে আমরা কি বলি? উপধাতু বা অপধাতু বা অর্ধধাতু। উপধাতু বা অপধাতু বা অর্ধধাতু। কে কে আছে জানো? এটা মিলে আছে তোমার বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম, আচ্ছা টেলুরিয়াম। কিছু কিছু বই কিন্তু পোলোনিয়ামটাকেও অন্তর্ভুক্ত করছে, 7টা বলছে, বাট আসলে হয় কয়টা? হাজেসার মতে 6টা হয়, 1 2 3 4 5 6। হ্যাঁ, এটা জাস্ট তোমরা একটু মনে রাখো যে হাজেসার অনুযায়ী 6টাই তুমি হচ্ছে এখান থেকে পড়তে পারো। ওকে, এটা কিভাবে তুমি মনে রাখতে পারো? বেশি গ্যাস সবার টেনশনের কারণ, বেশি গ্যাস সবার টেনশনের কারণ। হ্যাঁ, এটা দিয়ে তোমরা চাইলে মনে রাখতে পারো। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? ই ব্লকটাকে পড়ে ফেলতে পারি। এখন আসো হচ্ছে এখানে আসলে কি কি লাভ হইলো, তাই না? আমি এত কিছু পরে আসলে কি লাভ করতে পারলাম, খেয়াল করে দেখো। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, ভাই এই যে লেড, পিবি, এটা আসলে পর্যায় সারণীতে কততম গ্রুপের, মানে কততম পর্যায় এবং কততম গ্রুপে আছে? তো এটা কি করতে হবে ভাই? এটা তো আমাদের মেইনলি 82 নাম্বার, তাই না? রাইট, যদি ভুল না করি 82 নাম্বার। তো আমাকে কি করতে হবে? অত বড় করে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর খুঁজে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, তারপর আমাদের একটু ভেরিফাই করতে হবে ঠিক করছি কিনা। তো তুমি কিন্তু চাইলে এই যে আমরা যেভাবে মুখস্থ করলাম, সেই মুখস্থ থেকে কিন্তু উত্তর করতে পারবা। কোথায় আছে দেখো? 6ষ্ঠ পর্যায়ে 14 নম্বর গ্রুপ, তাই না? করা যায় না? আবার চিন্তা করে দেখো, আমি বললাম আয়োডিন, আয়োডিন কোথায় আছে? দেখো কোথায় আছে? 5ম পর্যায়ে 17 নম্বর গ্রুপ, তাই না? তো আমরা কিন্তু এখানে খুব ইজিলি আমাদের মুখস্থ জ্ঞান দিয়ে কিন্তু অনেক কঠিন একটা জিনিস আমরা সমাধান করে ফেলতে পারি, তাই তো? এখানে তুমি যাই চিন্তা করো না কেন, সবগুলাই কিন্তু আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এইভাবে করে সরাসরি অ্যান্সার করতে পারি যে কততম পর্যায়ে কততম গ্রুপে আছে। তাহলে আশা করি তোমরা জিনিসগুলা ধরতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে কি কি সাধারণ বৈশিষ্ট্য আমি এখানে পাবো। হ্যাঁ, পি ব্লক মৌলে কি কি সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায়? তো প্রথম কথা হচ্ছে, তুমি যদি পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখতে চাও, হ্যাঁ, আমি আগে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা দেখায় আনি। লেটস সে আমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখবো, সাধারণ ইলেকট্রন বিন্যাস কিরকম হয়। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। 13তম গ্রুপ, মাঝখানে 10টা ডি ব্লকের মৌলের জন্য জায়গা ছিল, 10 বিয়োগ করে দাও, তাহলে 3 থাকে। বাইরের শক্তি স্তরে 3টা ইলেকট্রন, 2টা গেছে এস এ, একটা থাকবে পি তে। তার মানে এখানে হবে কি? NS2 NP1, ঠিক আছে, NS2 NP1। ওকে, আচ্ছা, এটাও চিন্তা করে দেখো, এস এ 2টা, বাকি 2টা হচ্ছে পি তে, NS2 NP2। এটার জন্য কি আসবে? NS2 NP3। এটার জন্য NS2 NP4। এটার জন্য NS2 NP5। ওর জন্য NS2 NP6।
বুঝতে পারছো? তার মানে তুমি যদি এখানে সাধারণ বৈশিষ্ট্য দেখতে চাও, এখানে দেখো আমি কি বলতে পারি, এটা কি হয়, ইলেকট্রন বিন্যাসটা আমি দেখলাম, তাই তো? আরো কিছু কথা বলি। প্রথমে এটার মধ্যে কে আছে, কতগুলো মৌল, 36টা মৌল। তার মধ্যে ধাতু আছে, অধাতু আছে, উপধাতু কিন্তু আছে, বুঝছো? সেটা আমি লিখি। তাহলে এখানে মেনলি ধাতু আছে, এখানে কিন্তু অধাতু আছে, আবার এদের মধ্যবর্তী উপধাতু বা অপধাতু কিন্তু আছে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এবার আসো হচ্ছে কোনটা কতগুলো করে সেটা আমরা একটু জানি। দেখো দেখো এই যে অপধাতু বা উপধাতু এটা আছে 6টা, ধাতু এটা আছে 12টা, 6 দুগুণে 12, আর অধাতু এটা আছে 18টা, তাই তো? 3 গুণ 6 কত হয়? 18, তাই না? তাহলে 6, 12, 18, 6 নামটা করবো আর কি, গেল। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, সেটা কিন্তু আমরা দেখছি, যেটা ইলেকট্রন বিন্যাস কিরকম হয়। ইলেকট্রন বিন্যাস হয় মেনলি NH2 এবং Np1 থেকে 6, তাই না? তার মানে এদের বাইরের শক্তি স্তরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এরকম করে ইলেকট্রন থাকবে। তো যাদের ক্ষেত্রে 4 বা তার বেশি ইলেকট্রন থাকে তারা কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতে পারে না, বুঝছো? তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি রাখবে। বুঝতে পারছি তো? তাদেরকে মেনলি আমরা কি বলি? অধাতু বলি, রাইট? তার মানে এখানে কি হবে না, এখানে মেনলি ক্যাটায়ন তৈরি হয় না, এখানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ হবে। হয় সে ইলেকট্রন গ্রহণ করবে অথবা সে হচ্ছে শেয়ারিং করবে, বুঝছো? তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করে সেটার মাধ্যমে সে আয়নিক বন্ধন তৈরি করতে পারে, হ্যাঁ। আবার সে যদি ইলেকট্রন শেয়ার করে সেক্ষেত্রে সে সমযোজী বন্ধন তৈরি করতে পারে। ওকে, তাহলে মনে রাখবো যে এস ব্লক শুধুমাত্র আয়নিক বন্ধন তৈরি করে, শুধুমাত্র ক্যাটায়ন তৈরি করে, তাই না? আর পি ব্লক এরা আয়নিক সমযোজী দুইটাই তৈরি করতে পারে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এটা এখান থেকে ইম্পর্টেন্ট আর কি। আর কি পড়তে পারো, এখানে বেশ কিছু স্পেশাল গ্রুপ আছে। এখানে বেশ কিছু স্পেশাল গ্রুপ আছে। ওকে, এই স্পেশাল গ্রুপগুলো হচ্ছে আমাদের একটা একটা করে পড়তে হবে। কিরকম সেই স্পেশাল গ্রুপগুলো একটু খেয়াল করে দেখি, যে আমরা 4টা সম্পর্কে মেনলি আগে পড়ি, ঠিক আছে? 4টা সম্পর্কে পড়ি, বাকিগুলো তোমরা বুঝতে পারবে। দেখি, তুমি যদি এখানে আসো, দেখো এখানে গ্রুপ 13, ওর কিন্তু কোনো স্পেশাল নাম নাই, বোরন দিয়ে শুরু হয়েছে তাই বোরন ফ্যামিলি, হ্যাঁ। গ্রুপ 14 স্পেশাল কোনো নাম নাই, কার্বন দিয়ে শুরু হয়েছে তাই কার্বন ফ্যামিলি। বাট গ্রুপ 15 যেটা আছে তার কিন্তু একটা স্পেশাল নাম আছে। গ্রুপ 15কে আমরা কি বলি? এটাকে মেনলি আমরা বলি হচ্ছে নিকটোজেন। কি বলবো এটাকে? বলো নিকটোজেন। তো নিকটোজেন মানে কি? শ্বাস রোধকারী গ্যাস। ওকে, যারা হচ্ছে শ্বাস রোধ করে তারা হচ্ছে নিকটোজেন। তো মেনলি এখানে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেন পিওর নাইট্রোজেন, 100% নাইট্রোজেন হচ্ছে শ্বাস রোধ করে, সাফোকেশন করে। তাই এটাকে আমরা কি বলি? নিকটোজেন্স বলতেছি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা ছন্দের মধ্যেও মনে হয় উল্লেখ করে দিয়েছিলাম। দেখো এই যে এটা হচ্ছে সেই নিকটোজেন। বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের গেল। তাহলে আমরা যদি এখানে লেখার চেষ্টা করি, তাহলে গ্রুপ 15 হচ্ছে নিকটোজেন। ওকে, কেন নিকটোজেন বলা হয়? কারণ এরা হচ্ছে শ্বাস রোধ করে, শ্বাস রোধকারী গ্যাস, রোধকারী, এরকম বিষয়টা। আচ্ছা, এরপর শুধু তুমি নেক্সট গ্রুপে আসো, সেটা কি? গ্রুপ নাম্বার 16, তাই তো? দেখো গ্রুপ নাম্বার 16, এখানে খেয়াল করে দেখো যে মৌলগুলো আছে, বিশেষ করে অক্সিজেন এবং সালফার, এরা হচ্ছে বিভিন্ন আকরিক তৈরি করে। আকরিক কি? আকরিক হচ্ছে মেনলি বিভিন্ন ধাতুর অক্সাইড এবং সালফাইড, যেখান থেকে লাভজনক উপায়ে ধাতুকে নিষ্কাশন করে বের করা আনা সম্ভব। তার মানে ধাতু হচ্ছে মেনলি অক্সাইড এবং সালফাইড আকারে প্রকৃতিতে পাওয়া যায়, পিওর ধাতু কিন্তু খুব কমই পাওয়া যায়, তাই না? সেখান থেকে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে ধাতুটাকে বের করে আনি। তাহলে যেহেতু ধাতুগুলো হচ্ছে অক্সিজেন এবং সালফারের সাথে যথাক্রমে অক্সাইড সালফাইড যৌগ আকারে থাকে, যেমন যদি আমি তোমাকে এক্সাম্পল দিতে চাই, যেমন ধরো আমাদের রেড হিমাইট, হ্যাঁ, ম্যাগনেটাইট, ঠিক আছে, তারপর ধরো লিমোনাইট, এগুলো সব হচ্ছে আয়রনের বিভিন্ন অক্সাইড। সালফাইডের যদি এক্সাম্পল দিতে চাই, পিবিএস, গ্যালেনা, এইচজিএস, সিন্নাবার, এই সবগুলো হচ্ছে আমাদের ধাতুর বিভিন্ন আকরিক। বুঝতে পারছি কি? তো যেহেতু এখানে এই মৌলগুলো
স্পেশালি প্রথম দুইটা বিভিন্ন আকরিক তৈরি করে, তাই এদেরকে আমরা কি বলতে পারি? আকরিক উৎপাদনকারী মৌল। হ্যাঁ, আকরিক তৈরিকারী মৌল, যাদেরকে আমরা ইংলিশে বলতে পারি চ্যালকোজেন্স। কি বলে বলতো? চ্যালকোজেন। চ্যালকোজেন, চ্যালকোজেন। তো কেন চ্যালকোজেন বলা হয়? এরা হচ্ছে আকরিক তৈরি করে, আকরিক আকরিক তৈরি করে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এরপর তুমি যদি আসো পরবর্তী গ্রুপে, এটার মধ্যে যদি আসি, দেখো এখানে কি আছে, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এরকম বিভিন্ন মৌল আমি দেখতে পারতেছি। দেখো ওদের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? NH2NP5, অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দরকার। তো সেগুলো নিয়ে সে কি তৈরি করবে? ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তাই না? তো এই সমস্ত আয়ন মেনলি আমরা সামুদ্রিক লবণে পাই। ঠিক আছে, আমাদের খাবারের মধ্যে কিন্তু কমনলি হচ্ছে আমরা আয়োডাইড বা ফ্লোরাইড পাই না। ক্লোরাইড পাওয়া যেতে পারে, বাট বাকি যে মৌলগুলো আছে তাদের উপস্থিতি খুব কমই পাওয়া যায়। এগুলা মেনলি কোথায় পাওয়া যায়? সাগরের লবণে অনেক বেশি পাওয়া যায়, বা সামুদ্রিক যে ফুডগুলো আছে, সামুদ্রিক মাছ বলো বা সামুদ্রিক যে জলজ প্রাণীগুলো আছে, সেক্ষেত্রে তাদের মতো অনেক বেশি পাওয়া যায়। ওকে, তাই এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলেছি সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল। কি বললাম? সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল। বুঝতে পারছি? তাদেরকে আমরা এক বাক্যে বা ইংলিশে বলতে পারি হচ্ছে হ্যালোজেন্স। ওকে, হ্যালোজেন্স। হ্যালোস মানে হচ্ছে সামুদ্রিক লবণ। গ্রুপ 17 হচ্ছে তাহলে হ্যালোজেন। ওকে, হ্যালোজেন মানে কি বলো? সামুদ্রিক লবণ তৈরি, সামুদ্রিক লবণ যারা উৎপাদন করবে বা তৈরি করবে, তাই তো, তারাই হচ্ছে মেনলি হ্যালোজেন। লাস্টে আমরা কি দেখতে পারতেছি? লাস্টে যে গ্রুপটা দেখতে পারতেছি, খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে এরা সবাই গ্যাস। এই যে হিলিয়াম সহ, তুমি চিন্তা করো, হিলিয়াম সহ যাদের তুমি এখানে দেখতে পারতেছো, এরা সবাই হচ্ছে মেনলি গ্যাস। এবং তাদের ইলেকট্রন বিন্যাসটা দেখো, NH2NP6, অষ্টকটাও কিন্তু পূর্ণ অবস্থায় আছে। তার মানে এই গ্যাসগুলো কিন্তু সহজে বিক্রিয়া করে না, তাহলে এরা কি হবে? নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এরা হচ্ছে মেনলি নিষ্ক্রিয় গ্যাস, সহজে বিক্রিয়া করে না। গেল। তাহলে গ্রুপ 18 কে আমরা কি বলতে পারি? এটাকে মেনলি আমরা বলতে পারি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। হ্যাঁ, তাহলে গ্রুপ 18 এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, বা এটাকে আমরা অভিজাত গ্যাসও কিন্তু বলতে পারি। হ্যাঁ, অভিজাত গ্যাসও কিন্তু বলতে পারি। ওকে, বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিস? আশা করি এটা আমাদের ক্লিয়ার। তো পি ব্লক থেকে আরো কিছু সামান্য জিনিস আছে, যেমন এরা যেহেতু আমাদের বেশিরভাগই হচ্ছে অধাতু, তাই না? বেশিরভাগই হচ্ছে অধাতু। অধাতুগুলো কি তৈরি করে? সমযোজী বন্ধন তৈরি করে, তাই না? তার মানে এদের মধ্যে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাই এরা কিন্তু বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী হয়। বুঝতে পারছো কি বিষয়টা? বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী হয়। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আরো কিছু জিনিসপাতি তোমাদের বইয়ে লেখা আছে, যেমন এটার মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার কথা বলা আছে, ইলেকট্রন আসক্তির কথা বলা আছে। এগুলো সব হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, সেগুলো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পড়বো। ঠিক আছে, তো সেগুলো নিয়ে বর্তমানে আমরা আলোচনা করতেছি না। আমরা যখন পর্যায়বৃত্ত ধর্ম পড়বো তখন সেই পড়াগুলো হচ্ছে আমাদের কাছে একটু লজিক্যাল লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো হচ্ছে আমাদের পি ব্লক মৌলসমূহ। আচ্ছা, এবার যদি আমরা একটা একটা করে গ্রুপের মধ্যে চলে আসি, প্রথমে আসা হচ্ছে আমাদের গ্রুপ 13, রাইট? ওই যে আমাদের বোরন ফ্যামিলি। বলো এখন গ্রুপ 13 এর মধ্যে কে কে আছে? বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, তাই না? বর এলো গেল, ইন্ডিয়া থেকে নেপাল, তাই না? এগুলো আছে না? এগুলো কিন্তু আমরা গ্রুপ 13 এ পাচ্ছি। এখন এখান থেকে মেইনলি আমাদের পড়তে হবে হচ্ছে প্রথম দুইটা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বোরন এবং অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এই দুইটা মৌলের মধ্যে মেইনলি আমরা কি পড়বো? এদের বিভিন্ন যৌগ পড়বো। প্রথমে আসা হচ্ছে অক্সাইড। হ্যাঁ, প্রথমে আমরা কি পড়বো? এদের অক্সাইড গুলো মেইনলি পড়বো। ঠিক আছে, যেমন ধরো বোরনের অক্সাইড কিরকম হয়? দেখো B2O3, এটাকে আমরা বোরিক অক্সাইড বলতে পারি। আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা মেইনলি এরকম, অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। হ্যাঁ, এরকম বিষয়টা। এখন খেয়াল করে দেখো, একই গ্রুপের একই রকম যৌগ, একই গ্রুপের অক্সাইড, তাহলে এদের প্রকৃতি একই রকম হওয়া উচিত না? একই রকমের হওয়া উচিত, বাট হয় না।
কিরকম বিষয়টা, এইটার প্রকৃতি হয় মেনলি এটা হয় তোমার অম্লধর্মী বা অম্লীয়, এই অক্সাইডটা হবে হচ্ছে অম্লীয়, বাট এই অক্সাইডটা কি হয় উভধর্মী হয়। দেখো অক্সাইডের প্রকৃতি কিন্তু 9 রকমের হয়। হ্যাঁ, আমরা সামনে কিন্তু দেখবো গ্রুপ 16 যখন পড়বো তখন আমরা হচ্ছে এটা দেখবো যে অক্সাইড মেনলি কয় রকমের হয়। অক্সাইড হয় হচ্ছে 9 রকমের, তার মধ্যে একটা হচ্ছে অম্লীয় আর এটা হচ্ছে উভধর্মী, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তো অম্লীয় মানে কি, অম্লীয় মানে হচ্ছে যারা পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড বা অম্ল তৈরি করে, অথবা যারা পানির সাথে মিশে না তারা হচ্ছে ক্ষারকে প্রশমন করতে পারে। তাহলে যেটাই তুমি চিন্তা করো, পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করা অথবা ক্ষারকে প্রশমন করা, দুইটাই কিন্তু অম্ল ধর্ম বোঝায়। তো এখানে বোরন অক্সাইড হচ্ছে সেই অম্ল ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, আমি যদি তোমাকে এখানে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, এক্সাম্পলটা কিরকম হইতে পারে, যেমন ধরো এই যে বোরন অক্সাইড, হ্যাঁ এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এটা কি করবে, পানির সাথে বিক্রিয়া করবে। সে যদি আমি কম পানি পায়, পানির পরিমাণটা যদি কম থাকে, সেক্ষেত্রে সে কি তৈরি করে, মেটাবরিক অ্যাসিড HbO2। হ্যাঁ, এটার নাম কি বলতো, মেটাবরিক অ্যাসিড, মেটাবরিক অ্যাসিড। আর তাকে যদি আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিই, ঠিক আছে, এটাকে আমি বললাম হচ্ছে বেশি পানি, বেশি পানি মানে ধরো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম, তাহলে সে তৈরি করে মেনলি অর্থোবরিক অ্যাসিড। বুঝতে পারছো, অর্থোবরিক অ্যাসিড, বা সেটাকে আমরা কমনলি হচ্ছে বোরিক অ্যাসিড নামে কিন্তু চিনি। ঠিক আছে, এটা হচ্ছে সেই অর্থোবরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড। বুঝতে পারছো বিষয়টা, ইজ ইট ক্লিয়ার? আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে বোরিক অ্যাসিডকে, বোরিক অক্সাইডকে আমি পানি সহ বিক্রিয়া করলে যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাসিড তৈরি হইতে পারে। হ্যাঁ, বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কিরকম ভাবে হয়, যেটা আমি বলছিলাম যে উভধর্মী অক্সাইড কিন্তু কি করে, অম্লকেও প্রশমন করে, ক্ষারকেও প্রশমন করে। বুঝতে পারছো, অ্যাসিডকেও প্রশমন করে, ক্ষারকেও কিন্তু প্রশমন করবে। তাহলে এখান থেকে যদি আমি দেখার চেষ্টা করি, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ এই অ্যালুমিনিয়াম অক্সাইড কি করে, প্রথম হচ্ছে অ্যাসিডের সাথে রিয়াকশন করে, হ্যাঁ হচ্ছে প্লাস HCl, এটার সাথে রিয়াকশন করলো, তৈরি করবে কি, এটাকে প্রশমন করে দিয়ে লবণ এবং পানি তৈরি করবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। ঠিক আছে, আবার এটা কিন্তু ক্ষারের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সে তৈরি করবে একটা দ্রবণীয় লবণ এবং পানি। ঠিক আছে, দ্রবণীয় একটা লবণ তৈরি করে, সাথে কিন্তু এখনো পানিও কিন্তু তৈরি করে। এই দ্রবণীয় লবণের নামটা কি, সোডিয়াম অ্যালুমিনেট। কি নাম বলো, সোডিয়াম অ্যালুমিনেট। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই সোডিয়াম অ্যালুমিনেটের সংকেতটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমরা অনেকে হচ্ছে পারি না বা বুঝি না। দেখার চেষ্টা করি কিভাবে করা যায়। যেহেতু আমি বললাম এখানে হচ্ছে সোডিয়াম আছে, তার মানে সোডিয়াম তো +1 আছে, সাথে তুমি অক্সিজেন ধরবা হচ্ছে -2। ওকে, এবং সাথে কি আছে আমাদের অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের জারণ মানটা কত থাকবে বলো তো, এই অক্সাইডের মধ্যে জারণ মানটা যেরকম আছে সেরকমই থাকবে। বলো এই অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়ামের জারণ মানটা কত, 3+। অর্থাৎ এখানে যে লবণটা তৈরি হবে সোডিয়াম অক্সিজেন সহ, সেটার মধ্যে অ্যালুমিনিয়ামের জারণ মানও কিন্তু 3+ হবে, তাই না? তাহলে চিন্তা করে দেখি, দেখো আমি তোমাকে সাইডে দেখাচ্ছি, সোডিয়াম আছে, অক্সিজেন আছে, তার মধ্যে হচ্ছে আমি অ্যালুমিনিয়াম নিব, তাই না? সোডিয়াম হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে +3, তাহলে কত হলো +4। তাহলে আমাদের অক্সিজেন কয়টা লাগবে, -2 কয়টা লাগবে, 2টা লাগবে না? তাহলে হচ্ছে আমাদের -2 কয়টা থাকবে, 2টা, রাইট? তার মানে অক্সিজেন কয়টা থাকবে, 2টা। ঠিক আছে, তাহলে এখানে সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কি হবে, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট। বুঝতে পারলাম বিষয়টা? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইল। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার চলে আসো পরবর্তীতে, সেটা কি বলছে, আমরা ক্লোরাইড নিয়ে একটু পড়াশোনা করব। ঠিক আছে, এটা হচ্ছে সেই ক্লোরাইড। ক্লোরাইড নিয়ে একটু দেখার চেষ্টা করি কিরকম কি হয়। তো মেনলি বোরনের ক্লোরাইডটা খুব একটা গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। মেনলি আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্লোরাইডটাই ভালো করে পড়বো। খেয়াল করে দেখো কি কথাটা বলা হয়েছে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ডাইমার গঠন করে, মানে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একসাথে মিলে একটা অণু তৈরি করে। বুঝতে পারছো কি, এরকম বিষয়টা। এটা কিন্তু খুব কমনলি হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে দেওয়া হয়। বুঝতে পারছো এরকম বিষয়টা। আচ্ছা দেখো কিভাবে হচ্ছে জিনিসটা হয়।
খেয়াল করে দেখি আমাদের যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আগে আমাকে বলো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে ধাতু অধাতু তো আয়নিক যৌগই হওয়ার কথা, তাই না বিষয়টা? তাহলে এখানে আমাদের মেইনলি ধাতু অধাতু মিলে আয়নিক যৌগই তৈরি হওয়ার কথা। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে কিসে কনভার্ট হবে? অ্যালুমিনিয়াম 3+। এখন এই যে অ্যালুমিনিয়াম 3+ এর কথা আমি বললাম, এইটার চার্জ ঘনত্ব অনেক বেশি হয়, বুঝছো? এটার চার্জ ঘনত্ব অনেক অনেক বেশি হয়, অনেক অনেক বেশি হয়। এত বেশি চার্জ ঘনত্ব হলে কি হবে? সে হচ্ছে সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না, তাই না? এই যে তার কাছে কিন্তু টাকা কম, সে হচ্ছে ইলেকট্রন এত সহজে দিয়ে দিতে চাইবে না। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমি যদি ইলেকট্রন না দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আমি তো এখানে এই যৌগটা তৈরি করতে পারবো না। আবার খেয়াল করে দেখো, যখন অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন নিয়ে ক্লোরাইড আয়নে কনভার্ট হয়ে যায়, সেখানে আমাদের ক্লোরাইড আয়নের বাইরের শেলে কতগুলো ইলেকট্রন থাকে? নিশ্চয়ই 8টা ইলেকট্রন, অষ্টক পূরণ হয়ে যায়। তার মানে যখন এই ক্লোরিন পরমাণুগুলো হচ্ছে ইলেকট্রন নিয়ে নেয়, তখন ক্লোরিনের কিন্তু অষ্টক পূরণ হয়ে যায়। এখন সে কি এত সহজে অষ্টক ভাঙতে চাইবে? না। তাই ক্লোরিনে হচ্ছে ওই জোড়ার ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, আবার অ্যালুমিনিয়ামেরও কিন্তু টানবে, যার ফলে কি হয়ে যায়? যার ফলে এখানে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের মাঝখানে সমযোজী বন্ধন তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়ামের উচ্চ চার্জ ঘনত্বের কারণে এখানে কি হয়? সমযোজী বন্ধন তৈরি হয়। বুঝতে পারছো বিষয়টা এখন? আচ্ছা, এখন আসলে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরকম কয় অণু আমি নিলাম? পাশাপাশি হচ্ছে 2 অণু নিলাম। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমরা 2 অণু নিলাম। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো এইখানে কি হয়, একটু খেয়াল করে দেখি। ওই চার্জ ঘনত্বকে ব্যালেন্স করতে যেয়ে আমাদের এখানে অ্যালুমিনিয়াম আমি একটা প্রবলেম তৈরি করে ফেললাম। কি প্রবলেম? অ্যালুমিনিয়াম এখন বাইরের শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে বলো? এই এক জোড়া, এই এক জোড়া এবং এইখানে এক জোড়া, মানে মোট 3 জোড়া ইলেকট্রন এখানে আছে। তাহলে মানে 6টা। অষ্টকের জন্য কিন্তু আরো 2টা ইলেকট্রন দরকার। সেটাকে কমপ্লিট করার জন্য সে কি করবে? পার্শ্ববর্তী অণুর যে ক্লোরিন পরমাণুটা আছে, এই ক্লোরিন পরমাণুর একটা মুক্ত জোড়কে সে নিজের দিকে আকর্ষণ করবে, যার ফলে এখানে কি হবে? একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়, রাইট? এখানে কিন্তু একই রকম ভাবে ওর কি আছে? 3টা বন্ড পেয়ার আছে, মানে 6টা ইলেকট্রন। অষ্টক পূরণের জন্য কিন্তু আরো 2টা ইলেকট্রন দরকার। সেটা কি করবে? পার্শ্ববর্তী যে ক্লোরিন পরমাণু আছে, সেই ক্লোরিন পরমাণুর মুক্ত জোড়টা এদিকে আসবে, এসে ফিল আপ করবে। বুঝতে পারছো? যার ফলে কি হয়? যার ফলে এরকম 2টা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে 2টা অণু কাছাকাছি এসে একটা অভিন্ন অণু তৈরি করে, যেটাই হচ্ছে আমাদের সেই ডাইমার অণু। বুঝতে পারছো বিষয়টা? আশা করি এটা ক্লিয়ার। তো এখান থেকে তুমি চাইলে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন পড়তে পারো, যেমন এখানে যে বন্ধন কোণটা, এটা কত আসে? এটা আসে হচ্ছে 79 ডিগ্রি, আর এখানে বন্ধন কোণটা আসে হচ্ছে 118 ডিগ্রি। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, চলো আমরা আগাই। গ্রুপ নাম্বার 14 কে কে আছে আগে আমরা একটু লিখি। ওই যে কাশে গেলে সোনা পাবে ফিরে, তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম গেলে সোনা পাবে ফিরে, এরকম বিষয়টা। ওকে, বিষয়টাকে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা গেলাম। এবার হচ্ছে এদের মধ্যে কি কি যৌগ হওয়া সম্ভব। মেনলি আমরা এখানে কি করি? এখানে কিন্তু আমরা মেনলি হচ্ছে এই যে দেখো, আমরা এখানে কার্বন এবং সিলিকন এগুলো নিয়ে মেনলি কনসার্ন থাকি। বাট তুমি চাইলে এখানে টিন এবং লেড এটা নিয়ে একটু পড়তে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না, বা তুমি একটু দেখতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা, তো আসো আমরা একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে আমাদের যেটা দেখতে পারবো সেটা হচ্ছে অক্সাইড। কার্বন এবং সিলিকনের অক্সাইড যদি চিন্তা করি, তাহলে কি কি হয় দেখো। কার্বনের অক্সাইডটা হচ্ছে স্টেবল অক্সাইড গুলো নেই, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড, সিলিকনটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড, তাই না? তাহলে একই গ্রুপের একই রকম যৌগ, একই গ্রুপের অক্সাইড, তাদের প্রকৃতি কিন্তু একই রকম হওয়া উচিত, তাই না? রাইট? তো অম্ল ধর্মটা একটু পরে দেখি, আগে দেখি এটা ভৌত অবস্থা। একই কথা, ভৌত অবস্থা একই রকম হওয়া উচিত। বাট দেখা যায় কি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় অণু, এটা হচ্ছে ভৌত অবস্থা গ্যাস, এবং সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা কঠিন অণু, হ্যাঁ, সলিড অণু। এরকম কেন হইলো ভাই? দুটাই তো গ্যাস হওয়া উচিত ছিল, বা দুইটাই কঠিন হওয়া উচিত ছিল, তাই না? একই রকম অক্সাইড যেহেতু, বাট দুইটা হচ্ছে ভিন্ন রকম হয়। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যদি এখানে চিন্তা করে দেখো, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, আমরা একে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসি। কার্বন ডাইঅক্সাইডটা দেখতে কিরকম হয়? এরকম হয় দেখো, রাইট?
এরকম হয়, বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইড দুইটা হাত দিয়ে অক্সিজেনকে ধরে, অপর দুইটা হাত দিয়ে কার্বনকে ধরে। খেয়াল করে দেখো, অক্সিজেন কিন্তু কার্বন থেকে বেশি বেশি ইলেকট্রন টানবে, কারণ কি? তড়িৎ ঋণাত্মকতা, আমরা 9 10-এ পড়ছি। এখান থেকে যদি আমি ইলেকট্রন এইদিকে টানি, ঠিক আছে, এখানে আমাদের কি হবে? একটা মোমেন্ট তৈরি হবে, ভেক্টর রাশি। অক্সিজেন কিন্তু কার্বন ইলেকট্রনকে এইদিকেও টানবে, তার মানে এদিকে আমাদের কি হবে? একটা মোমেন্ট তৈরি হবে, ঠিক আছে? তাহলে ভেক্টর রাশি সমান মানের ভেক্টর রাশি 180 ডিগ্রি করে কাজ করে, তাহলে বলো এখানে নিট মোমেন্টটা কত হবে? নিট মোমেন্ট হয় 0, বুঝছো? নিট মোমেন্টটা কত হবে? 0। এখানে যদি আমাদের কোনো মোমেন্ট নাই, হ্যাঁ, তাহলে এই অণুগুলোর মধ্যে কিন্তু কোনো পোলারিটি নাই, ঠিক আছে? তাহলে মোমেন্ট যখন 0 হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো পোলারিটি এখানে থাকবে না। পোলারিটি যদি না থাকে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড অণুটা আশেপাশের অণুকে তীব্রভাবে আকর্ষণ করতে পারবে না, ঠিক আছে? আশেপাশের অণুর সাথে তার একটা শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, ওকে? যার ফলে কি হবে না, এখানে আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কমতে পারবে না, কাছাকাছি অণুগুলো আসতে পারবে না, দূরে থাকবে, যার ফলে তারা হচ্ছে গ্যাসই থাকে, ওকে? বুঝতে পারলাম? আচ্ছা, তুমি যদি এখন সিলিকন ডাইঅক্সাইড চিন্তা করে দেখো, ওর স্ট্রাকচার কিন্তু এরকম না। ওর স্ট্রাকচারটা কিরকম দেখো, এই যে এরকম হয়, এই যে সিলিকন, এই যে অক্সিজেন, তার সাথে আবার আরেকটা সিলিকন, ঠিক আছে? এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, ঠিক আছে? এরকম ভাবে আসলে স্ট্রাকচারটা থাকে, ওকে? এখানে আমাদের এরকম হাত থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে ধরো এই অক্সিজেন কিন্তু এদিকে সিলিকনের সাথে যুক্ত হতে পারে, এই অক্সিজেন এদিকে সিলিকনের সাথে যুক্ত হতে পারে। তার মানে মোট কথা হচ্ছে, এখানে সিলিকন ডাইঅক্সাইডটা কিন্তু একটা সিঙ্গেল অণু হিসেবে থাকে না, একক অণু হিসেবে থাকে না। দেখো এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু একক অণু আকারে আছে, একক অণু আকারে আছে, বাট সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একক অণু আকারে নাই, ঠিক আছে? এটা কি করে? এটা হচ্ছে এটা, যেমন ধরো এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটা কিন্তু হচ্ছে পার্শ্ববর্তী সিলিকন ডাইঅক্সাইডের সাথে কি করতেছে? অক্সিজেনের মাধ্যমে কানেক্ট হচ্ছে, তাই না? অক্সিজেনের মাধ্যমে কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে তারা তৈরি করে কি বড় আকারের একটা অণু তৈরি করে, যেটাকে আমরা কি বলতে পারি? দৈত্যাকার অণু বলতে পারি, ঠিক আছে? দৈত্যাকার অণু বলতে পারি, বা যেটাকে আমরা জায়ান্ট মলিকিউল বলতে পারি, জায়ান্ট মলিকিউল বলতে পারি। বুঝতে পারছি বিষয়টা? জায়ান্ট মলিকিউল। যার ফলে জায়ান্ট মলিকিউল মানে কি? এরকম একক অণু না তৈরি করে নিজেদের মধ্যে বন্ধন, সমযোজী বন্ধনের মাধ্যমে একটা বড় অণু তৈরি করলো। তাহলে যেহেতু এখানে স্ট্রং বন্ধন আছে, তার মানে অণুগুলা কি কাছাকাছি থাকবে না, তাই না? অণুগুলা কাছাকাছি থাকা মানে তাদের আন্তঃআণবিক দূরত্ব কমে গেছে, তার মানে তাদের ভৌত অবস্থা কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। বুঝতে পারলাম তো? তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে ব্যাখ্যা, আশা করি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার যদি আমরা এখানে অম্ল ধর্মগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি এখানে অম্ল ধর্মের মধ্যে আসি, তাহলে এই দেখো, কার্বন ডাইঅক্সাইড তুমি চিন্তা করে দেখো এবং সিলিকন ডাইঅক্সাইড চিন্তা করে দেখো, রাইট? এরা কি হয় বলতো? এরা দুইজনে কিন্তু অম্লধর্মী হয়, হ্যাঁ, বা অম্লীয় অক্সাইড হয়, রাইট? বাট আমি যদি এখানে এই দুইটার ক্ষেত্রে চিন্তা করে দেখি, ঠিক আছে, টিনের অক্সাইড এবং লেডের অক্সাইড, এগুলো কিন্তু আবার অম্লধর্মী হয় না, ঠিক আছে? টিনের দুইটা অক্সাইড হয়, SnO স্ট্যানাস অক্সাইড, SnO2 স্ট্যানিক অক্সাইড। লেডেরও কিন্তু দুইটা অক্সাইড হয়, PbO প্লাম্বাস অক্সাইড, PbO2 প্লাম্বিক অক্সাইড। হ্যাঁ, এগুলা কিন্তু অম্লীয় হয় না, এগুলা কি হয়? এগুলো হয় উভধর্মী। কি হবে বলো? উভধর্মী হয়, ঠিক আছে? বুঝতে পারলাম বিষয়টা? এবার ব্যাখ্যায় আসি যে কেন কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী হচ্ছে, কেন এগুলা এরকম বিষয়টা হচ্ছে, দেখার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ দেখো, কার্বন ডাইঅক্সাইড ও হচ্ছে পানির সাথে বিক্রিয়া কি তৈরি করবে? সুন্দর মতো অ্যাসিড তৈরি করবে, কার্বনিক অ্যাসিড। একটা দুর্বল অ্যাসিড হয়, সমস্যা নেই, অ্যাসিড তো তৈরি হচ্ছে, মানে অম্লধর্মী। ওকে, সিলিকন ডাইঅক্সাইড ওরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া কি তৈরি করবে? এরকম ভাবে হচ্ছে H2SiO3 এরকম ভাবে হচ্ছে আমাদের একটা অ্যাসিড তৈরি করে। তাহলে এটাও তো একটা অ্যাসিড, দুইটা প্রোটন ছাড়তে পারে। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এরকম ভাবে আমাদের অম্লীয় হবে, কোনো ডাউট নেই। এরা কেন উভধর্মী হয়, তাই না? তুমি যদি একটা বুঝো তাহলে অপরটা তুমি এক্সপ্লেন করতে পারবা, ঠিক আছে? একটা বুঝলে তুমি অপরটা এক্সপ্লেন করতে পারবা। তাহলে আমরা এখান থেকে মেনলি একটা একটা করে এক্সাম্পল দেখি, বাকিটা তোমরা হচ্ছে বাসায় করে ফেলবা। দেখো, SnO, হ্যাঁ, স্ট্যানাস অক্সাইড, ও কি করবে? যুক্তি মতে প্রথম হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করবে, তাই না? HCl এর সাথে রিঅ্যাকশন করে কি করবে? এখানে মেনলি তৈরি করে হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড এবং পানি।
তাহলে বুঝতে পারলাম কি লবণ পানি তৈরি হলো মানে এই HCl টা প্রশমিত হয়ে গেল। বলো তাহলে স্ট্যানিক অক্সাইড কি করবে? স্ট্যানিক ক্লোরাইড SnCl4 তৈরি করবে, তাই না? আবার তুমি যদি এখানে ক্ষারের সাথে বিক্রিয়া চিন্তা করে দেখো, ক্ষারের সাথে যদি তুমি বিক্রিয়াটাকে চিন্তা করে দেখো, তাহলে কি হবে এখানে? ওই যে সোডিয়াম একটা লবণ তৈরি হবে, সাথে পানি তৈরি হবে, তাই না? আমি পানিটাকে লিখে নিই, সাথে কি হবে? সোডিয়ামের লবণ, মানে সোডিয়ামের একটা লবণ তৈরি হবে। খেয়াল করে দেখো এখানে আমাদের Sn এর জারণ মানটা কত? 2+। তাহলে এখানে আমাদের Sn এর জারণ মানটা হবে 2+। তাহলে দেখো যেমন তোমার সোডিয়াম, এই আমাদের অক্সিজেন, আর এখানে হচ্ছে আমাদের টিন। সোডিয়াম প্লাস টিন হচ্ছে 2+, আর অক্সিজেন হচ্ছে 2-। তাহলে কিভাবে তুমি ব্যালেন্স করতে পারো ভাই? সোডিয়ামটা বেশি হয়ে গেল, আমি কি করলাম এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? ডাবল হয়ে গেল 2, তাই না? 2+ হয়ে গেল, 2 2 4। ব্যালেন্স কিভাবে করবা? এটা 2 দিয়ে দাও, রাইট? তাহলে Na2SnO2 এইটা হচ্ছে আমাদের সেই সোডিয়াম স্ট্যানেট, বুঝছো? এই হচ্ছে আমাদের সেই সোডিয়ামের একটা দ্রবীভূত লবণ তৈরি হয়ে গেল, তাই না? তুমি কিন্তু একই যুক্তিতে কিন্তু SnO2 থেকে কিন্তু এই লবণটা তৈরি করতে পারতা, তাই না? পারতা না? সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে হতো তোমার সোডিয়াম মানে Na2SnO3, বুঝছো? পারবা না এখন? আশা করি এখন তোমরা এগুলা পারবা। আচ্ছা, তো এবার আসো হচ্ছে এখানে, এবার তুমি হচ্ছে লেডেরটা আসো, এবার তুমি লেডের কেসে আসো। হ্যাঁ, আমি একই রকম ভাবে লেড অক্সাইড দিয়ে বিষয়গুলো দেখাচ্ছি। একই রকম ভাবে কি হবে? এখানে HCl এর সাথে রিঅ্যাকশন হবে, বুঝছো? রিঅ্যাকশনে কি তৈরি করবে? আমাদের প্লাম্বাস ক্লোরাইড, তাই না? এখানে তুমি যদি PbO2 নিতে তাহলে প্লাম্বিক ক্লোরাইড তৈরি হতো, লেড ক্লোরাইড। হ্যাঁ, আমরা বুঝে বুঝে জিনিসগুলো করবো আর কি। আবার তুমি এখানে যদি একই রকম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করাইতা, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করাইতা, তাহলে কি হবে বলতো? সোডিয়ামের একটা দ্রবীভূত লবণ তৈরি হতো, তাই না? সাথে পানি তৈরি হতো। পানিটাকে লিখলাম, এখানে দ্রবীভূত লবণটাকে আমি লিখলাম। তাহলে ধরো সোডিয়াম, ধরো লেড, আর ধরো হচ্ছে অক্সিজেন, তাই না? এখন বিষয়টা হচ্ছে আমি এখানে জারণ মানটা চিন্তা করি। লেডের এখানে 2+, তাই না? তাহলে লেডের এখানে 2+, সোডিয়াম +1, অক্সিজেন এখানে কত আসবে বলো? অক্সিজেন কিন্তু এখানে আসে হচ্ছে -2, তাই তো? -2 বা 2-। তাহলে দেখো এখানে তুমি কি করবা? 2 দিবা, 2 2 4, তাহলে এখানেও 2 দিবা, তাই না? আর এটা কিন্তু এটার মতোই হয়ে গেল, তাই তো? এখানেও 2+, এখানেও কিন্তু 2+। বুঝতে পারছি বিষয়টা কিভাবে করবা? তোমাদের যদি এই জিনিসটা বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সংকেত মুখস্থ করে ফেলো, তাই না? এইভাবে করো, সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলা কিন্তু গেল, বুঝছো? এই জিনিসগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা আসি যে দেখো যে এই প্রশ্নটা, যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন পদার্থ? এটা কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, তাই তো? কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা একক অণু, এদের মধ্যে, অণুগুলোর মধ্যে থাকবে কি? দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, যার ফলে এখানে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি হয়, ঠিক আছে? আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি হয়, যার ফলে এরা গ্যাসীয় হয়, কি হয়? গ্যাসীয় হয়, ঠিক আছে? আর সিলিকন ডাইঅক্সাইড কি হয়? এটা কিন্তু মেইনলি একক অণু হয় না, এগুলো হচ্ছে বৃহৎ আকারের দৈত্যাকার অণু তৈরি করে, ঠিক আছে? বৃহৎ আকারের তোমার দৈত্যাকার অণু তৈরি করবে, ওকে? এরকম হচ্ছে বিষয়টা, ওকে? আচ্ছা, তো এই দৈত্যাকার অণুর মধ্যে কি থাকে? আমাদের আন্তঃআণবিক থাকবে কি? সমযোজী বন্ধন থাকবে, তাই না? তার মানে এখানে অণুগুলো হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা একে অপরের সাথে কানেক্টেড, ওকে? সমযোজী বন্ধন দ্বারা হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড, যার ফলে এখানে যেমন আন্তঃআণবিক দূরত্ব বেশি ছিল, এখানে কি হয়ে যাবে? এখানে কিন্তু সেটা হয়ে যাবে কম। এখানে কি হবে? আন্তঃআণবিক দূরত্বটা হয়ে যাবে কম, ওকে? কম, যার ফলে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু কঠিন হয়ে যাবে, সলিড হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? তাহলে আশা করি তোমাদের আমি এটা এক্সপ্লেন করতে পারলাম। আচ্ছা, এরপর যদি আসো আমরা সেকেন্ড যে যৌগটা নিয়ে চিন্তা করব, সেটা হচ্ছে ক্লোরাইড, তাই না? ক্লোরাইড চিন্তা করে দেখো, আমাদের কার্বনের ক্লোরাইড কি হবে? CCl4, তাই না?
সিলিকনের ক্লোরাইড কি হয়, SiCl4 টেট্রাক্লোরাইড তৈরি করে, তাই তো? টেট্রাক্লোরাইড এখানে তৈরি হচ্ছে। তুমি যদি এখানে তুমি ওই টিনের ক্লোরাইড চিন্তা করতা, ও কিন্তু ডাইক্লোরাইড তৈরি করতে পারে, টেট্রাক্লোরাইড কিন্তু তৈরি করতে পারে। তুমি যদি লেডের ক্লোরাইড চিন্তা করতা, তাহলে এখানে ডাইক্লোরাইডও তৈরি হয়, টেট্রাক্লোরাইডও কিন্তু তৈরি হবে, ঠিক আছে? তো এখানে যা যা তুমি দেখতে পারতেছো, এখানে তুমি যা যা দেখতে পারছো, এই যে এখানে যা যা আছে, এরা সবাই কি হয়, এই সবগুলা ক্লোরাইড হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়, ঠিক আছে? এটা সবাই হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করতে পারে, ওকে? কিন্তু CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ও কিন্তু পানির সাথে রিঅ্যাকশন করতে পারে না, ও হচ্ছে পানির সাথে কোনো রিঅ্যাকশন করতে পারবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের গ্রুপ 14তম গ্রুপের যত রকমের মৌল আছে সব ক্লোরাইডে হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়, শুধুমাত্র CCl4 বাদে। এটা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয় না। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা আর্দ্র বিশ্লেষিত হবে না, তাই তো? দেখো, এই যে আমাদের এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, যে কি বলছে, CCl4 কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয় না, বাট SiCl4 হয়, তাই না? এটাই মিলিয়ে দেয়। তো বাকি ক্লোরাইড এত দেখার দরকার নাই, এই দুটো ক্লোরাইড দিয়ে ব্যাখ্যা করলে কিন্তু কাজ শেষ। এটা হওয়ার কারণ কি দেখার চেষ্টা করি, এটা কিভাবে করা যেতে পারে। দেখো, আমাদের কার্বন টেট্রাক্লোরাইড, তুমি যদি এখানে কেন্দ্রীয় পরমাণু চিন্তা করো, সেটাকে কার্বন, ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p2, তাই তো? মেনলি এখানে আমাদের যোজনী কত হয়ে গেছে, 4 হয়ে গেছে, মানে এটা কিন্তু এক্সাইটেড অবস্থায় আছে। তাহলে 1s2 2s1 আর হচ্ছে 2px1 y1 z1, হ্যাঁ, আমরা 2p3 সরাসরি লিখলাম, বুঝতে পারছো তো? তার মানে খেয়াল করে দেখো, আচ্ছা এটা আমি একটু পরে বলতেছি। SiCl4 এর মধ্যে আসো, কেন্দ্রীয় পরমাণুকে সিলিকন, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2, এটা কিন্তু আমাদের এক্সাইটেড অবস্থায় আছে, তাই না? যোজনী 4। তাহলে কি হয়ে যাবে, এখানে আমাদের এই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস, এখানে হচ্ছে 3s1 এবং 3p3, হ্যাঁ, 3px1 3py1 3pz1, এগুলো তোমরা বুঝবা, মেনলি ওইগুলো আমাদের দেখার বিষয়। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আছে দ্বিতীয় শক্তি স্তর সর্বশেষ হিসেবে, আর এখানে আছে আমাদের তৃতীয় শক্তি স্তর সর্বশেষ হিসেবে। যখন এখানে আমাদের আর্দ্র বিশ্লেষণ হবে, মানে যখন আমাদের পানির সাথে বিক্রিয়া হবে, তখন দেখো বিক্রিয়ার মেকানিজমটা কি, পানি তার মুক্ত জোরকে খালি অরবিটালে প্রবেশ করাইতে চায়, বুঝছো? পানি তার মুক্ত জোরকে খালি অরবিটালে প্রবেশ করানোর মাধ্যমে বিক্রিয়া করাইতে চায়। এখানে দেখো, কার্বনের মধ্যে কিন্তু যতগুলো অরবিটাল আছে, কোন অরবিটালে কিন্তু খালি নাই, সবগুলোর মধ্যে একটা দুইটা করে ইলেকট্রন আছেই। বাট সিলিকনের ক্ষেত্রে কিন্তু সেরকম না। সিলিকনে দেখো ভিতরে সব অরবিটাল ফিল আপ, এখানে এস এর মধ্যে ইলেকট্রন আছে, পি এর মধ্যে ইলেকট্রন আছে, বাট এখানে কিন্তু খালি অরবিটাল আছে, সেটা কি ডি অরবিটাল। এটার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন নাই। খেয়াল করে দেখো, এই ডিটা কিন্তু ফাঁকা। তাহলে আমাদের অক্সিজেনের মুক্তজোর কি করবে, সে হচ্ছে মেনলি এই ফাঁকা অরবিটালের দিকেই চলে আসে। ফাঁকা অরবিটালের দিকেই আমাদের অক্সিজেন কি করবে, তার মুক্তজোরটাকে পুশ করা শুরু করে, হ্যাঁ, এরকম ভাবে পুশ করা শুরু করে, ঠিক আছে? তাহলে রিঅ্যাকশনটা কিরকম হবে দেখার চেষ্টা করি। এই যে আমাদের ধরো সিলিকন তার টেট্রাক্লোরাইড, আর এই ধরো হচ্ছে আমাদের সেই পানি, হ্যাঁ, এই ধরো আমাদের সেই লোন পেয়ারটা আছে, হ্যাঁ, সেকেন্ড লোন পেয়ার তেমন কোনো কাজের না আর কি। এই লোন পেয়ারটাকে এখন সে কি করবে, খেয়াল করে দেখো, সে এই লোন পেয়ারটাকে মেনলি ওই সিলিকনের ফাঁকা 3D অরবিটালের দিকে পুশ করে দিবে, এরকম ভাবে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের সেই আর্দ্র বিশ্লেষণের মেকানিজম। কার্বনে যেহেতু কোনো ফাঁকা অরবিটাল নাই, ওর তো 2D হওয়া পসিবল না, এই জন্য অক্সিজেন পুশ করার মতো কোনো খালি অরবিটাল পায় না, এই জন্য আর্দ্র বিশ্লেষণ হয় না। বাট সিলিকনের কিন্তু 3D অরবিটালটা ফাঁকা আছে, সেই ফাঁকা অরবিটালের দিকে অক্সিজেন তার একটা মুক্তজোরকে পুশ করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখানে তো আমাদের সন্নিবেশ বন্ধন তৈরি হয়ে গেল। এখন এই বন্ধনের রেসপন্সে কি হয়ে যায়, এই সিলিকনে যে একটা ক্লোরিন পরমাণু, সেই একটা ক্লোরিন পরমাণু মুক্তজোরটা কি করবে, এই হাইড্রোজেনের দিকে আবার পুশ হওয়া শুরু করে। ওকে, তাহলে এখানে পুশ হয়ে অক্সিজেন হচ্ছে সিলিকনের কাছাকাছি আসে, আর এখানে হচ্ছে পুশ হয়ে হাইড্রোজেন হচ্ছে ক্লোরিনের কাছাকাছি আসে। খেয়াল করে দেখো, আমাদের আলটিমেটলি কি করা লাগবে জানো, আলটিমেটলি এখানে হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করতে হবে, তাই না? আর্দ্র বিশ্লেষণ যদি করতে চাই, সন্নিবেশ বন্ধন দিয়ে কাজ নাই, আমাদের সমযোজী, বিশুদ্ধ সমযোজী বন্ধন তৈরি করতে হবে। তার মানে আমাদের নিশ্চয়ই এই অক্সিজেনকে এই সিলিকনের সাথে একদম যুক্ত করে ফেলতে হবে, বুঝছো? এই অক্সিজেনকে হচ্ছে এই সিলিকনের সাথে এরকম ভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত করে ফেলতে হবে, তাই না? তার মানে কি করতে হবে, সিলিকনে কিন্তু একটা হাত বানাইতে হবে। কিভাবে বানাবে, ক্লোরিন থেকে এই হাতটা ভেঙে যাবে,
এই হাতটা ভেঙে হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কি বললাম, অক্সিজেন যদি সিলিকনের সাথে যুক্ত হইতে চায় তাহলে সিলিকনের একটা এক্সট্রা হাত লাগবে। হাতটা কোথা থেকে আসে? ক্লোরিন থেকে আসে। তাহলে সে হচ্ছে একটা ক্লোরিনকে সরাই দিয়ে সেই হাত দিয়ে অক্সিজেনকে ধরবে, অক্সিজেনকে ধরলো। এই ক্লোরিন কই যায়? এই ক্লোরিন হচ্ছে সুন্দর মতো এই সেলের কাছে চলে যায়, ঠিক আছে? এই সেলের সাথে চলে গিয়ে সুন্দর মতো এখানে তৈরি করবে হচ্ছে HCl, তাই না? তাহলে দেখো পানি থেকে আমি একটা প্রোটন বাদ দিয়ে নিলাম, থাকলো কি OH, সেই OH-টাকে আমরা এখানে বসাই দিলাম। ওকে, আর সিলিকনের হাতে কয়টা ক্লোরিন থাকলো? 3টা ক্লোরিন, তাই না? 1 2 3। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে আশা করি তোমরা এই রিঅ্যাকশনটা বুঝতে পারছো। এইবার দেখার চেষ্টা করো যে যখন একটা পানির অণু আসে তাহলে কতগুলো ক্লোরিন পরমাণু চলে যায় বলতো? প্রতিস্থাপিত হয়ে যাবে কয়টা? একটা, তাই না? কিন্তু টোটাল ক্লোরিন পরমাণু কয়টা আছে এখানে দেখো? 4টা আছে না? 1 2 3 4। তাহলে মোট কতবার হচ্ছে এই বিক্রিয়াটা হইতে হবে? 4 বার কিন্তু এই বিক্রিয়াটা হইতে হবে, অর্থাৎ 4টা পানির অণু এখানে এসে আক্রমণ করতে হবে। যদি 4টা পানির অণু এসে আক্রমণ করে তাহলে ধাপে ধাপে 4টা ক্লোরিন পরমাণু এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে দেখো, আলটিমেটলি এটা যদি আমাদের বিক্রিয়াটা হয় তাহলে এখানে আলটিমেটলি SiCl4 সে হচ্ছে 4 মোল পানির সাথে রিঅ্যাকশন করে তৈরি করবে কি দেখো, 4টা OH কিন্তু সিলিকনের সাথে যুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে সংকেতটা হয় এরকম যে SiOH4। কত মোল HCl তৈরি হবে? 4 মোল, তাই না? রাইট, এরকম ভাবে বিক্রিয়াটা হয়। আদ্র বিশ্লেষিত হয়ে এরকম ভাবে একটা যৌগ তৈরি করে। এই যৌগটার নাম কি বলতো? মনে হতে পারে এটা একটা ক্ষার, OH আছে, মনে হতে পারে ক্ষার, না আসলে এটা কোনো ক্ষার না, এটা একটা অ্যাসিড। তুমি যদি এটা সংকেতটা দেখতে চাও, এটা সংকেতটা হয় এরকম, এভাবে লেখা উচিত যে H4SiO4। ওকে, এই যৌগটার নাম হচ্ছে মেইনলি সিলিসিক অ্যাসিড। হ্যাঁ, সিলিসিক অ্যাসিড। ওকে, বুঝতে পারলাম তাহলে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ 14। আজকে লেকচারটা এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আশেপাশে একটা নয়েজ হয়েছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এই লেকচারটা আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, তো আমরা নেক্সট লেকচার হচ্ছে 15 16 17 18 এই গ্রুপগুলো হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।